ইন্টারন্যাশনাল বেস্টসেলার স্ট্র্যাটেজিক মাইন্ডসেট, থিবাউক মিউরিস। ভাষান্তর সাইদুর রহমান। বইটি কাদের জন্য? আপনি কি দেখানোর মতো কোনো ফলাফল ছাড়াই তাড়াহুড়ো করে চলেছেন? সবথেকে কার্যকর কাজে মনোযোগ প্রদানে ব্যর্থ হয়ে আপনি কি বিহ্বলিত অনুভব করেন? সফল হতে হলে আপনাকে অবশ্যই কঠিন থেকে কঠিনতরভাবে কাজ করতে হবে। এমন পৌরাণিক ধ্যান ধারণা মনে গেঁথে বসে আছেন নাকি? সত্য হলো, বেশি বেশি করতে থাকা আদতে কোনো সমাধানই নয়। অত্যন্ত কার্যকরী কৌশল ছাড়া উৎপাদনশীলতা অর্থহীন। আর এ কারণেই আপনাকে অবশ্যই কৌশলগত ভাবনায় মত্ত থাকতে হবে। যেমনটা দাবা খেলায় কয়েক ধাপ এগিয়ে যেতে ভাবেন, উৎপাদনশীলতার খেলায় জেতার জন্য মাস, বছর, এমনকি দশক জুড়েও ভাবনার চর্চা চালিয়ে যেতে হবে। সঠিক কৌশলগত ভাবনার সাথে আপনি আপনার কতগুলো বছর বাঁচাতে পারবেন এবং কত শত লক্ষ্য অর্জন করতে পারবেন, যা অন্যথায় সম্ভবই হবে না। অন্য কথায়, আপনাকে অবশ্যই কৌশলগত উৎপাদনশীলতার উন্নতি ঘটাতে হবে। আপনার প্রতিটা পদক্ষেপ যাতে আপনার জীবনকে প্রভাবিত করে, আপনাকে প্রতিনিয়ত এমন পদক্ষেপের দিকে দৃষ্টিপাত করতে হবে যা সফলতার পথে লাফিয়ে বেড়াতে সাহায্য করবে এবং আপনার জীবনকে বৃহৎভাবে উন্নত করবে। তো কৌশলগত উৎপাদনশীলতার ব্যাপারে আপনি আরও জানতে আগ্রহী? এই বইটি স্ট্র্যাটেজিক মাইন্ডসেট আপনার জন্যই। যদি আপনি যে ফলাফল চাচ্ছেন তা বিনেই তাড়াহুড়া করতে থাকেন, কোনো লক্ষ্য অর্জনে মনোযোগী হতে হবে তা না জেনে শুধু হতবিহ্বল হতে থাকেন, লক্ষ্যের ব্যাপারে অস্পষ্টতায় ভোগেন এবং বেশি বেশি শিখছেনই, তবে যথেষ্ট দৃঢ় কর্মপদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন। যদি উপরের কোনো একটি ঘটনা আপনার সাথে মিলে যায় এবং আপনি যদি কৌশলগত প্রণেতা হতে চান, বইটি পড়তে থাকুন। আপনার ধাপে ধাপে এগুলোর কর্মবিবরণী অত্যন্ত কার্যকরী কৌশল উন্নয়নে সাহায্য করার মাধ্যমে আপনার লক্ষ্য অর্জনে আমি একটি কর্মবিবরণী প্রস্তুত করেছি, যা এই বইটি সহচর পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। ভূমিকা। আজকে সময়ে সবচেয়ে বেশি বেশি করার অন্ধমোহে আবদ্ধ হয়ে আছেন। ব্যস্ত থাকা কোনো এক প্রকার সম্মানের তাকমা। আমরা আমাদের আশেপাশের মানুষদের দেখতে চাই, আমরা দেখাতে চাই আমরা কতটা উৎপাদনশীল। আমরা আমাদের প্রতিবেশীদের দেখাতে চাই বাকিদের থেকে আমরা কত বেশি ব্যস্ত। যাই হোক, আমাদের মধ্যে অনেকেই উৎপাদনশীলতাকে ভুল বুঝছি। আমরা যত ব্যস্ত থাকি তত কম অর্জন করি। কখনো শেষ না হওয়া কার্যতালিকায় একের পর এক কাজ অন্তর্ভুক্ত করে ফেলা আপনাকে আরও বেশি উৎপাদনশীল বানিয়ে দিবে না। কিছু ক্ষেত্রে এর বিপরীত প্রতিক্রিয়াই দেখতে পাওয়া যায়। সর্বশেষ মুক্তি পাওয়া উৎপাদনশীলতার সফটওয়্যারও আপনাকে অতটা সাহায্য করবে না। যেখানে প্রযুক্তিগত মাধ্যমগুলো যেমন ইন্টারনেট তথ্যের এক দারুণ ভাণ্ডার অথবা নতুন একটি দক্ষতা শেখার সবথেকে কার্যকরী মাধ্যম, সেখানে এসবকে অবশ্যই কৌশলগতভাবেই ব্যবহার করতে হবে। আমাদের আজকের জীবনে যেসব উৎপাদনশীলতার মাধ্যমগুলো রয়েছে তা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এবং লিওনার্দো দা ভিঞ্চির সময়কালে তো ছিল না, তবুও তারা অনেক বেশি উৎপাদনশীল ছিলেন। আজকের দিনের মানুষের তুলনায় আজকের দিনগুলোর দিকে তাকিয়ে উৎপাদনশীলতা সম্পর্কে আমরা আর কি বলবো? এই বইটিতে আমরা উৎপাদনশীলতাকে সংজ্ঞায়িত করব এবং দেখব কিভাবে অল্প সময়ে বেশি অর্জন করা যায়। মূল লক্ষ্য থাকবে আপনাকে কৌশলগত প্রণেতা হিসাবে তৈরি করা, তাও মাত্র 7 দিনেই। সেই লক্ষ্য অবধি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং সাধারণ কিছু চর্চা সম্পন্ন করতে হবে। আরও নির্দিষ্টভাবে এই স্ট্র্যাটেজিক মাইন্ডসেটে আপনি আবিষ্কার করবেন কিভাবে দীর্ঘমেয়াদী ভাবনার ক্ষমতাকে ব্যবহার করতে হয় এবং
অবিশ্বাস্যভাবে ভাবনার থেকেও বেশি কিছু অর্জন করা যায়, কিভাবে সঠিক দক্ষতাটি শেখা যায় এবং মেধাকে সঠিক উপায়ে উন্নতি করা যায়, কিভাবে বছরটিকে সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করা যায়, কিভাবে শুধু দক্ষ হওয়ার পরিবর্তে কার্যকরী হওয়ার চেষ্টা করা যায় এবং এও জানা যায় কোন ব্যাপারটি গুরুত্বপূর্ণ, কিভাবে বুদ্ধিমানের মতো জীবনের প্রতিটি পদক্ষেপকে প্রভাবিত করতে হয় এবং কিভাবে সঠিক তথ্য খুঁজে বের করতে হয় এবং দ্রুত শেখা যায়, তাও আবার আশেপাশের মানুষদের থেকেও ভালোভাবে। উপরের কোনো একটিও যদি আপনার আগ্রহকে উদ্দীপ্ত করে থাকে তাহলে পড়তে থাকুন। কৌশলগত উৎপাদনশীলতা কী? পুরো বই জুড়ে আমি কৌশলগত উৎপাদনশীলতা এবং কৌশলগত প্রণেতা নামক পরিভাষা ব্যবহার করব। শুরু করার আগে চলুন বিষয় দুটিকে সংক্ষেপে সংজ্ঞায়িত করা যাক। কৌশলগত উৎপাদনশীলতা হলো আপনার সময়কে এমনভাবে ব্যবহার করা যা আপনাকে সর্বনিম্ন সময়ের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনে সক্ষম করে তুলবে। আর এর অর্থ আপনি যে কোনো জায়গা থেকেই কাজ করুন না কেন তা যাতে আপনার পুরো কল্পনা শক্তির সাথে সম্পর্কযুক্ত থাকে। এমন কাজে সময় ব্যয় করা যা সব কাজের আগে সর্বপ্রথমে কোনোভাবেই করতে হবে না। এর থেকে বড় অপব্যয় আর কিছুই হতে পারে না। একজন কৌশলগত প্রণেতা হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অন্যান্য বিষয়ের সাথে দীর্ঘমেয়াদী দূরদর্শিতা উন্নয়নে স্পষ্টতা অর্জন করতে হবে। আপনার লক্ষ্য অর্জনে সবথেকে সেরা কৌশল খুঁজে বের করতে হবে, তাও যত দ্রুত এবং কার্যকরভাবে সম্ভব। নিজেকে সঠিক প্রশ্নটি করার সক্ষমতা উন্নতি করতে হবে, মনোযোগ প্রদানের সক্ষমতা চর্চা করতে হবে এবং এক কাজ হতে অন্য কাজে লাফিয়ে বেড়ানোর প্রবণতা এড়িয়ে চলতে হবে এবং যে কোনো কাজকে যতটা সম্ভব কার্যকরভাবে সম্পন্ন করা শিখতে হবে। এই বইতে আমরা নিম্নোক্ত বিষয়গুলো আয়ত্তে আনব। প্রথম পর্বে কার্যকরী পরিকল্পনা। আমরা দেখব কিভাবে কার্যকরভাবে পরিকল্পনা করা যায় এবং কিভাবে গুরুত্বপূর্ণ কাজ খুঁজে বের করা যায় যা আপনার উৎপাদনশীলতাকে গতি প্রদান করবে। দিন 1-এ আপনি শিখবেন বছরটিকে সর্বোচ্চ কার্যকরভাবে পরিকল্পনাভুক্ত করা। দিন 2-এ আপনি কাজ করবেন জীবনের সবচেয়ে প্রভাব বিস্তারকারী কর্মপদক্ষেপ খুঁজে বের করা নিয়ে এবং দিন 3-এ আপনি ভাবনাগুলোকে সম্প্রসারণ করতে পারবেন পরবর্তী 90 দিনের জন্য। দ্বিতীয় পর্বে কার্যকারিতা বনাম দক্ষতা। আপনি আবিষ্কার করতে পারবেন কিভাবে সত্যিকার অর্থে প্রতিদিন কার্যকরভাবে কাটানো যায়। আপনাকে শক্তিশালী 7 ধাপের প্রক্রিয়ার সাথে পরিচিত করে তোলা হবে যা সুনির্দিষ্ট করবে আপনার প্রতিটি কাজ সঠিক পন্থায় হচ্ছে কিনা এবং বাস্তবসম্মত ফলাফল এনে দিচ্ছে কিনা। তৃতীয় পর্বে বুদ্ধিমত্তার সাথে ভাবা। আপনি শিখবেন কিভাবে আপনার চিন্তা চেতনার উন্নতি করতে পারবেন মনোযোগ প্রদানের মাধ্যমে এবং প্রতিদিনকার পদক্ষেপ প্রতিদিন নেওয়ার মাধ্যমে। আপনি যতটা কৌশলগতভাবে ভাবার চর্চা করবেন আপনার ফলাফল ততটাই উল্লেখযোগ্যভাবে উন্নতি সাধন করবে। দিন 5-এ চতুর্থ পর্বে কার্যকরভাবে শেখা। আপনি আবিষ্কার করবেন কিভাবে সঠিক তথ্য খুঁজে বের করতে হয় এবং তা কতটা দ্রুত এবং কার্যকরভাবে নিবিষ্ট করা যায়। যতটা ভালোভাবে সম্ভব আপনি আরও আবিষ্কার করবেন শেখার ক্ষেত্রে হওয়া সচরাচর ভুলগুলো এবং সেগুলো কিভাবে এড়িয়ে যাওয়া যায়। সর্বশেষ পঞ্চম পর্বে আপনার কর্মশক্তির ব্যবস্থাপনা আমরা আলোচনা করব কিভাবে আপনার কর্মশক্তিকে দিনভর সক্রিয় রাখা যায়। আমরা দেখব কিভাবে শীর্ষে থাকা কর্মশক্তিকে আপনার লক্ষ্য অর্জনে এবং সর্বোত্তম ফলাফল অর্জনের উদ্দেশ্যে ব্যবহার করা যায়। 3-7 আপনি কি প্রস্তুত? পর্ব 1 কার্যকরী পরিকল্পনা। পর্ব 1 কার্যকরী পরিকল্পনা। আপনি লক্ষ্যবস্তু ঠিক না করে নির্দিষ্ট কোথাও ঢিল ছুঁড়তে পারবেন না। আপনার প্রয়োজনীয়তা, লক্ষ্য এবং সেসব অর্জনের কোনো পরিকল্পনার স্পষ্টতা ছাড়া কৌশলগত উৎপাদনশীলতার নির্দিষ্ট স্তরে পৌঁছানো অসম্ভব। তবু কত মানুষের স্পষ্ট দর্শন শক্তির অভাব রয়ে গেছে, কত মানুষ ভুলে গেছে তারা সত্যিকার অর্থে কী অর্জন করতে চাচ্ছে। প্রতিটা দিন কত তুড়জুড় করে চলেছে, তাও নিজেদের প্রশ্ন করা ছাড়াই আদতে তারা কোন পথের পথিক। ব্যবস্থাপনা পরামর্শক পিটার ড্রাকের একবার বলেছিলেন যে
সক্ষমতা হলো কাজগুলোকে ঠিকভাবে করা, আর কার্যকারিতা হলো ঠিক কাজগুলো করা। কাজগুলোকে ঠিকভাবে করার কোনো মানেই নেই যদি কাজগুলো আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে না যায়। এই অধ্যায়ে আমরা আলোচনা করতে চলেছি কৌশলগতভাবে পরিকল্পনা করার গুরুত্ব সম্পর্কে, যা সুনিশ্চিত করবে আপনি প্রতিদিন ঠিক কাজটি করছেন কিনা। কৌশলগত উৎপাদনশীলতা মানে বেশি বেশি করা নয়, বরং এর মানে হলো কম কাজ করা যা অল্প অল্প করে ফলাফলগুলো একত্রিত করবে। মনে রাখবেন যে এ বইতে আমরা প্রধান একটি লক্ষ্যের উপর দৃষ্টিপাত করব। একবার যখন প্রক্রিয়াটি আপনি বুঝে যাবেন, এরপর আপনি একই প্রক্রিয়া অন্য যে কোনো ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। 1. দীর্ঘমেয়াদী ভাবনার ক্ষমতা। আপনার দীর্ঘমেয়াদী ভাবনার ক্ষমতা অন্যতম সেরা জ্যোতিষী সফলতার পথে। কেন? কারণ দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্দিষ্টকরণ অর্থ হল অসীম সব সম্ভাবনার সংখ্যাসমূহকে নির্দ্বিধায় না বলা। বিকল্পগুলো দূর করার মাধ্যমে আপনি আপনার সক্ষমতা এবং শক্তিকে সরাসরি আপনার লক্ষ্য অর্জনে ব্যবহার করতে পারবেন। একবার যদি জানতে পারেন আপনি কোথায় যেতে চাচ্ছেন, প্রয়োজনে পদক্ষেপগুলো পিছিয়ে সে পথে নতুন যাত্রা শুরু করে যে যাত্রা আপনার গন্তব্যে পৌঁছে দিবে পারবেন। ফলশ্রুতিতে প্রতিটি পদক্ষেপই আরও বেশি প্রভাব বিস্তারকারী রূপে ধরা দেবে। যখন আপনি দাবা খেলান জেতার লক্ষ্যে, এমনটা করার জন্য আপনাকে আপনার প্রতিপক্ষের চালগুলো পূর্বানুমান করতে হয়। কৌশলগত উৎপাদনশীলতাও একই প্রক্রিয়ার অংশবিশেষ। আপনি আপনার পথের বাধাগুলো সম্পর্কে পূর্বেই অনুমান করতে এবং মূল চারাগুলো খুঁজে রাখতে পারবেন। তখন আপনার পূর্ণ প্রচেষ্টা থাকবে প্রতিটি পদক্ষেপকে প্রভাবশালী করে তোলার। সকল কার্য পদক্ষেপই আপনার সেই ভবিষ্যতের সাথে সংযুক্ত থাকে যে ভবিষ্যৎ আপনি নিজে তৈরি করতে চাচ্ছেন। এর ফলেই তখন অবাক হতে হয় না যখন যেসব মানুষ এগিয়ে যায়, যারা আগামী 5 বছর পর কোথায় যেতে চায় তা পূর্বেই ভেবে নেয়, আর যারা ভাবে না তারা শত চেষ্টায়ও এগুতে পারে না। আপনার কি খবর? আপনি কি কৌশলগতভাবে ভাবেন, নাকি কোনো রকমে স্পষ্ট কৌশল অথবা কর্ম পরিকল্পনা ছাড়াই দিন কাটিয়ে ফেলেন? 2. মিশ্রণের অভাব। কৌশলগত উৎপাদনশীলতার অন্য আরেকটি সুবিধা হলো এর মাধ্যমে মিশ্রণের ক্ষমতাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়। যখন আপনি আপনার লক্ষ্যের দিকে প্রতিদিন উন্নতি করতে থাকবেন, তখন আপনি ভিন্ন এক গতিমালা গড়ে তুলতে পারবেন। আপনি ছোট ছোট বিজয়গুলোকে জমা করতে পারবেন, যা আপনার আত্মবিশ্বাস জোরদার করবে এবং আত্মপ্রেরণা বাড়িয়ে দেবে। পূর্বের দিনই নতুন কিছু গড়ে দেয়। শুরুর ফলাফলগুলো হয়তো স্পষ্টভাবে প্রতীয়মান হবে না, তবে শীঘ্রই আপনি আপনার দৃশ্যমান ফলাফলগুলোর কাছাকাছি পৌঁছে যাবেন। সব কিছু দ্রুততরভাবে শুরু হতে থাকবে এবং সফলতার সূচকীয়ভাবে আপনার হস্তে ধরা দেবে। জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটে লিখেছেন, যদি আপনি প্রতিদিন 1% করে আপনার উন্নতি সাধন করতে পারেন, পুরো 1 বছরে 37 গুণ বেশি কার্যোপযোগী হতে পারবেন। অবশ্যই ব্যাপারটি শুধু তাত্ত্বিক, তবে আমি নিশ্চিত যে বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। মূল কথা হলো জীবনের গতিবেগ তৈরি এবং মিশ্রণের ক্ষমতাকে সক্রিয় করার জন্য আপনাকে খুবই অল্প কিছু বস্তুর উপর ধারাবাহিকতার সাথে মনোযোগ প্রদান করতে হবে, তাও আবার যথেষ্ট লম্বা সময় ধরে। 3. মনোযোগের ক্ষমতা। ব্রুস লি যেমনটা বলেছিলেন, আমি সেই ব্যক্তিকে ভয় পাই না যে একবারে 1000টা লাথি অনুশীলন করে, তবে আমি সেই ব্যক্তিটিকে ভয় করি যে একই লাথি 1000 বার অনুশীলন করেছে। যখন আপনি আপনার সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে প্রতিদিন কাজ করে যাবেন, তখন অচিরেই আপনি আপনার মনোযোগের ক্ষমতাকে সক্রিয় করে দেবেন এবং যথেষ্ট মনোযোগের সাথে আপনি আপনার আকাঙ্ক্ষার প্রায় যে কোনো কিছু অর্জন করতে পারবেন। মাস্টার ইউর ফোকাস বইটিতে আমি যেমনটা লিখেছিলাম, মনোযোগ কুঠারের মতো কাজ করে।
আপনি যদি একটি গাছ কাটার জন্য এটি দিয়ে ভিন্ন ভিন্ন স্থানে 1000 বার আঘাত করেন, আপনি কখনোই সফল হবেন না। যখন আপনি মনোযোগ প্রদান করবেন এবং একই স্থানে একের পর এক আঘাত করতে থাকবেন, আপনি সবথেকে বড় গাছটিও কাটতে সক্ষম হবেন। তীক্ষ্ণ আলোক রশ্মির মতো মনোযোগের সাথে আপনি আপনার আকাঙ্ক্ষার প্রায় সকল বস্তুই অর্জন করতে পারবেন। উপরে উল্লেখিত দৃশ্যপট ভিন্ন ভিন্ন জায়গায় আঘাত করতে থাকা প্রায় অধিকাংশ মানুষেরই বাস্তবতা। তারা একটি গাছকে কেটে ফেলতে চায়, তাও আবার ভিন্ন ভিন্ন জায়গায় একের পর আঘাত করার মাধ্যমে। এরপর তারা স্বভাবতই হেরে যায় এবং লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। তখন আর অবাক হওয়ার কিছুই থাকে না। উদাহরণ হিসেবে বলা যায়, যে কোনো ব্যক্তি কারাতে খেলায় দ্রুত উন্নতি করতে পারবে যদি সে প্রতিদিন চর্চা করে। যাই হোক, যদি তাদের প্রতিপক্ষ ত্রুটিযুক্ত থাকে অথবা তারা কঠিনতর টোইকোর ডু জুডিস এবং একাইডো একসাথে শিখতে যায়, তাদের উন্নতি গুরুতরভাবেই বাধাপ্রাপ্ত হবে। তরুণ মাইকেল জর্ডান বাস্কেটবল এবং বেসবল দুটিই ভালোবাসতেন, তবে তাকে যে কোনো একটি বাছাই করতে হতো। যদি সে দুটো নিয়েই ব্যস্ত থাকত, সে হয়তো কখনোই বিশ্ববিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় হতে পারত না। এ উপমা জীবনে অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। আপনি যদি দুটো খরগোশের পিছু ছুটতে থাকেন, আপনি কখনো একটাও ধরতে পারবেন না। অথবা বলা যায়, হাতে একটি পাখি থাকা জঙ্গলে দুটি থাকার চেয়েও বেশি মূল্যবান। সংক্ষেপে, কৌশলগত উৎপাদনশীলতা একটি গাছ একই স্থানে বারবার আঘাত করার মাধ্যমে গাছটিকে ফেলে দেওয়ার সাথে সংশ্লিষ্ট। কৌশলগত উৎপাদনশীলতা অর্জনে আপনাকে আপনার প্রয়োজন একই সময়ে অল্প কিছু লক্ষ্যে দৃষ্টিপাত করা, সেসব লক্ষ্য অর্জনে ভালো কৌশলের ব্যবহার এবং সেসব লক্ষ্য অর্জনে প্রতিদিন উন্নতি সাধন, তাও কৌশলগত পদক্ষেপের মাধ্যমে। দিন 1, পরিকল্পনাময় বছর। অধিকাংশ মানুষই এক সপ্তাহ বন্ধের পরিকল্পনায় নিজের জীবন পরিকল্পনা থেকেও বেশি সময় ব্যয় করে। আজকে আমরা আপনার বছর পরিকল্পনা নিয়ে কাজ করব। এটি আপনার কৌশলগত পরিকল্পনাকে মুক্ত করে দিতে সাহায্য করবে। সুতরাং আগামী 12 মাসে আপনি কোন কোন কাজ শেষ করতে চাইবেন, সত্যিকার অর্থে আপনাকে কোন কাজটি উদ্দীপিত করে, কোনটি আপনার ব্যক্তিগত জীবনে এবং পেশাদার জীবনে বড়সড় পার্থক্য সৃষ্টি করে। আমরা পূর্বেই যেমনটা উল্লেখ করেছিলাম, আপনার যত বেশি স্পষ্টতা থাকবে ততই ভালো। আপনার বছর পরিকল্পনায় যত বেশি স্পষ্টতা থাকবে ততই ভালো। আপনার বছর পরিকল্পনায় বুদ্ধিমত্তার ধারণাকে কাজে লাগাতে নিচের প্রশ্নটি ব্যবহার করুন। কোন কাজটি পরবর্তী 12 মাসকে সত্যিকার অর্থে অর্থপূর্ণ করে তুলবে? এই প্রশ্নটির উত্তর লেখার জন্য 5 থেকে 10 মিনিট সময় ব্যয় করুন। এরপর নিজেকে আরও সাহায্য করার জন্য নিজেকে ঠিক সে জায়গায় দৃশ্যায়ন করুন যেখানে আজ থেকে 12 মাস পর যেতে চান। এখন বছরটিতে আপনি কোন কোন কাজ দারুণভাবে সম্পন্ন করতে পারবেন তা লিখে ফেলুন। আপনার কার্য বিবরণীতে এভাবে লেখা যায়: গত 12 মাস দারুণ ছিল, কারণ সর্বশেষে অর্জনের দৃশ্যপট কল্পনার মাধ্যমে সেই অর্জনের অভিজ্ঞতার গভীর আত্মসন্তুষ্টি উপলব্ধি করতে পারবেন। এখন আপনি এমন কিছু কাজের কথা লিখবেন যা আপনি করতে চান বা অর্জনের জন্য অপেক্ষায় আছেন। এবার সেখান হতে শুধুমাত্র একটি কাজকেই নির্বাচন করুন। এই ব্যাপারটিকে আপনাকে সাহায্য করবে কৌশলগত উৎপাদনশীলতার পরিকল্পনা বাস্তবায়নে। সেই মনোযোগ প্রদানে একটি কাজ চিহ্নিতকরণে আপনাকে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদানে সাহায্য করতে পারে। আমি যদি এবছর একটি লক্ষ্য অর্জন করতে চাই, কোন কাজটি আমাকে সবচেয়ে বেশি গর্বিত করবে? আমি যদি এবছর একটি মাত্র লক্ষ্য অর্জন করি, সেই লক্ষ্য কোনটি হবে যা আমার জীবনে সবচেয়ে বড় ইতিবাচক পার্থক্য করে দেবে? কোন কাজটি আমি সবসময় করতে চেয়েছি কিন্তু পারিনি? আমি আমার জীবনের সত্যিকার অর্থে কী চাই? আমাকে কোন কাজ বা বস্তুটি সবচেয়ে বেশি ভীত করে তোলে? আপনি যা করতে ভয় পান, আপনার প্রায়শই সেটিই সবচেয়ে বেশি করার প্রয়োজন পড়ে। আপনার যদি লক্ষ্যবস্তুর দৃশ্যপট সম্পর্কে আরও স্পষ্ট ধারণার প্রয়োজন পড়ে, আমার পরামর্শ থাকবে এই ধারাবাহিকের 3য় বইটি পড়ার।
পাওয়ারফুল ফোকাস। কর্ম পদক্ষেপ। আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং আগামী 12 মাসের পরিকল্পনা করুন। দিন 2, বিকল্পগুলোকে দুর্বল করে দিন। দিন 2, বিকল্পগুলোকে দুর্বল করে দিন। বেশি কার্যকারিতার জন্য অল্প কিছু কাজই করা প্রয়োজন। অন্ততপক্ষে অধিক কাজের পার্শ্ব প্রতিক্রিয়ার পরিবর্তে তা আরও ফলপ্রসূ। গ্রে কেল্লার লেখক। সত্য হলো, আপনি যেখানে আছেন সেই স্থানকে ক ধরলে, যেখানে যেতে চান সেই স্থানকে খ ধরলে, এই যাওয়ার পথে আপনি অগণিত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। আপনার মূল কাজ হলো এত বিকল্প বাদ দেওয়া এবং এমন পদক্ষেপ খুঁজে বের করা যার মাধ্যমে বড়সড় উদ্দেশ্যই সাধন হয়। মনে রাখবেন, বড় গাছটি কাটার জন্য কুঠার দিয়ে একই জায়গায় প্রতিবার আঘাত করতে হবে। এরপরই কাট বলে চিৎকার করার সুযোগ আপনি পাবেন। আর এটিই হবে আপনার সময় এবং শক্তির সেরা ব্যবহার। এখন আপনার প্রাথমিক লক্ষ্যের দিকে তাকানো যাক, যা আপনি দিন 1-এ চিহ্নিত করেছিলেন। সে লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো বিকল্পগুলোকে ভেঙে ফেলতে হবে। কোন প্রভাবশালী পদক্ষেপটি সুইয়ে সহজে সুতা ঢোকাতে সাহায্য করবে? বুদ্ধিমত্তার ধারণার সাথে আপনার কার্যবিবরণী ব্যবহার করুন। একটি ভালো এবং দারুণ কৌশল আপনার বহু সময় বাঁচিয়ে দিবে। কখনো কখনো বছরের পর বছরও বিপরীতভাবে একটি নিম্নমানের কৌশল আপনার বহু সময় এবং শক্তি নষ্ট করার জন্য যথেষ্ট, আর তা লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনাকেও কমিয়ে আনে। মনে রাখবেন, প্রায় সময়ের প্রথম ধারণা বা ভাবনা সবসময়ই সেরা হয় না। তবে যখন আপনি সে ব্যাপারে ভাবনার সময় ব্যয় করবেন, আপনি নিশ্চিতরূপে দারুণ সব উত্তর খুঁজে পাবেন। সফলতার ব্যাপারে অভিজ্ঞ ব্রায়ান ট্রেসি পরামর্শ দেন, লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বনিম্ন 20টি কর্মপদক্ষেপ লিখে রাখার। তার মতে, প্রায়শই সর্বশেষ পদক্ষেপটি সবচেয়ে কার্যকরী রূপে ধরা দেয়। পরবর্তীতে এ বইতে আমরা আলোচনা করব কিভাবে সঠিক পথটি খুঁজে বের করা যায় সে সম্পর্কে। সুতরাং এখন অবধি আপনি লক্ষ্যের ব্যাপারে এবং পদক্ষেপের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হয়ে থাকেন, চিন্তা করবেন না। সুতরাং আপনার জন্য সঠিক বিকল্প বা পদক্ষেপ কোনটি? এখানে সেরা পন্থার বা পদক্ষেপের কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো। সেরা বিকল্পটি আপনার জীবনের গতি প্রদান করবে এবং আপনার একত্রীকরণ ক্ষমতাকে ছোট ফলাফলগুলোর একত্রীকরণ সক্রিয় করে দেবে। যেসব পদক্ষেপ এবং বিকল্প দৃষ্টান্তপূর্ণ ফল আপনার সামনে উন্মুক্ত করে, যা আপনার বাস্তবতাকে দৃঢ়তার সাথে পরিবর্তন করে এবং ফলাফলকে উন্নতি করে, সেগুলো আপনার লক্ষ্যের ব্যাপারে নির্দিষ্ট সব অগ্রগতি তৈরিতে সাহায্য করে এবং সঠিক পদক্ষেপ নাটকীয়তার সাথে আপনার জীবনের বিকল্প হ্রাস করে, তাও আবার সবচেয়ে অপ্রাসঙ্গিক বিকল্পগুলোকে দূর করার মাধ্যমে। যেসব বাছাইকৃত বিকল্প আপনার জীবনে গতিশীলতা সৃষ্টি করতে সাহায্য করে। সঠিক পথ আপনার জীবনে গতিশীলতাকে সক্রিয় করে তোলে এবং আপনার লক্ষ্যের পথে ধারাবাহিকভাবে প্রাণরূপে এগিয়ে যেতে থাকেন। অন্যভাবে, সঠিক বিকল্প বা পথকে বলা যায় দৈনিক পালনীয় অভ্যাস। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনার মূল লক্ষ্য হলো পিয়ানো বাজানো শেখা। তো আপনার মূল কাজ প্রতিদিন পিয়ানো চর্চা করার জন্য সময় বের করা। যদি আপনি প্রতিদিন চর্চা করতে থাকেন, আপনার অগ্রগতি অনিবার্য। অথবা বলা যাক আপনার লক্ষ্য হলো স্প্যানিশ ভাষা শেখা। তো তখন আপনার মূল কাজ বা পথ হতে পারে প্রতিদিন অন্তত 30 মিনিট করে ডুওলিঙ্গো অ্যাপে স্প্যানিশ চর্চা করা। আপনার কি খবর? কোন কাজ বা পথ বা বিকল্পটি আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়? যদি আপনার দৈনিক জীবনে একটি নতুন চর্চা যোগ করতে চান, তবে সেটি কী হবে যা আপনার লক্ষ্য অর্জনের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে? এবং আপনি কিভাবে জানবেন সেই সঠিক কাজ বা পথ সম্পর্কে? 2.
যেসব কাজের ফলাফল হলো দৃষ্টান্ত পরিবর্তন। মাঝে সাঝে আপনার লক্ষ্য অর্জনের সবচেয়ে কার্যকরী দিকটি হলো নতুন একটা দৃষ্টান্ত স্থাপন বা উদাহরণকে গ্রহণ করে নেওয়া। সর্বোপরি আপনি যদি ইতিমধ্যেই জীবনের সঠিক দৃষ্টান্ত স্থাপন করে থাকেন, তাহলে তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছেই গেছেন, তা নয় কি? এখন কথা হলো, এই দৃষ্টান্ত স্থাপনটা আবার কি? সংক্ষেপে, এটি এমন একটি ছাঁচ যা বাস্তবিক অনুমান অথবা ধারণার সমষ্টি। আপনার বাছাইকৃত উদাহরণ এবং দৃষ্টান্ত যত নির্ভুল হবে, আপনার আগামীতে গ্রহণকৃত কার্যপদক্ষেপগুলো ততই ভালো বা সেরা ফলাফল আপনার চরণে বিলিয়ে দেবে। এই দৃষ্টান্তের পরিবর্তনকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হিসাবেও চিহ্নিত করা যায়। এমন দৃষ্টান্তের বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন তখন ঘটে যখন আপনি আপনাকে ভিন্ন ঘরানার প্রশ্ন করতে থাকেন এবং নতুন অন্তর্দৃষ্টি অর্জন করেন এবং ফলাফল সম্পর্কে আপনার ব্যবহার পরিবর্তন করেন। নতুন দৃষ্টান্ত স্থাপন প্রায়শই নির্ভর করে আপনার দুকদম পিছিয়ে পুরো পারিপার্শ্বিকতার চিত্র দেখার মাধ্যমে। এটি আপনার অন্তর্নিহিত বাধাগুলোকে আরও গভীরভাবে অনুমান করতে সাহায্য করে। আমরা এই কঠিন আলোচনাকে এক করে বলতে পারি, সঠিক ভাবনা থেকে কার্যকরী পদক্ষেপ থেকে বাস্তবসম্মত ফলাফল। বিপরীতভাবে ভুল ভাবনা থেকে অকার্যকরী পদক্ষেপ থেকে সামান্য বা অনিয়মিত ফলাফল। উদাহরণস্বরূপ, একজন উঠতি লেখক তার অধিকাংশ সময় ব্যয় করে প্রকাশকদের চিঠি পাঠাতে। তখন দায়িত্বই শুধুমাত্র একজন প্রকাশক খুঁজে বের করা। সে যাই হোক, তারা যদি একটু পিছিয়ে অন্যান্য পদগুলো সম্পর্কে ভাবত, এমনকি তারা তো স্বপ্রকাশক বা নিজেই নিজের বই বাজারে আনতে পারত। এ পথে এগুনোর মাধ্যমে হঠাৎই তাদের আর কোনো জিজ্ঞাসার চিঠি ছাপাবে কিনা তা জিজ্ঞাসার্থে ব্যবহৃত পাঠানোর প্রয়োজনই পড়ত না। আর তাদের মাসের পর মাস অথবা বছরের পর বছর একটি বই ছাপানোর জন্য বসে থাকতেও হতো না। এর পরিবর্তে তারা খুব শীঘ্রই তাদের নিজেদের বই নিজেই প্রকাশ করে ফেলতে পারে যখন তাদের মনে হবে তারা প্রস্তুত। যদিও স্বপ্রকাশ বা নিজেই নিজের বই প্রকাশের ব্যাপারটা সবার জন্য নয়, এর জন্য দ্রুতগতির একজন হওয়া বাধ্যতামূলক। এমতাবস্থায় একজন স্বাধীন এবং স্বপ্রকাশিত লেখক হওয়ার কাজে এগিয়ে যাওয়া বেশ দৃষ্টান্তপূর্ণ একটি ব্যাপার। এখানে একটি উদাহরণ দেওয়া হলো। আপনি হয়তো কঠোর পরিশ্রম তড়িঘড়ি এর বলয়ে আবদ্ধ হয়ে নিজের পরিচয় গড়ে তুলছেন। যদিও কঠোর পরিশ্রম করতে থাকায় দোষের কিছু নেই, তবে আপনার এও জানা উচিত তড়িঘড়ি করতে থাকাই আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে কার্যকারী মাধ্যমও নয়। এখন আপনার লক্ষ্যকে আরেকবার দেখে নিন এবং দৃষ্টান্তপূর্ণ কোনো পরিবর্তন তৈরির চেষ্টা করুন, যার মাধ্যমে আপনার উপলব্ধির রূপান্তর সম্ভব। আপনার আগামীর নির্দেশনার জন্য নিম্নোক্ত প্রশ্নগুলো করতে পারেন। আমার লক্ষ্য অর্জনে সবচেয়ে দ্রুততর পথ কোনটি? আমি যদি অলস থাকতাম এবং যথাসম্ভব কম কাজ করতে চাইতাম, তখন দ্রুত এবং কার্যকরভাবে আমার লক্ষ্য অর্জনের জন্য আমি কি করতাম? একই লক্ষ্য অর্জনে আলবার্ট আইনস্টাইন, বিল গেটস অথবা ইলন মাস্ক কি করেছেন? আমার লক্ষ্য যদি আমার জন্য ঠিক না হয়ে থাকে, আমার প্রয়োজনগুলো পূরণে সেখানে অন্য কোনো ভালো কাজ আছে এবং তা যদি আমার নির্দিষ্ট সীমারেখার মানের মধ্যে থাকে, তাহলে কেমন হয়? আমি কি আমার লক্ষ্যকে নতুন করে সাজাতে পারি? যদি পারি, কিভাবে? যেসব কাজ আমার লক্ষ্যের ব্যাপারে আমার নির্দিষ্ট উন্নতি সাধনের অনুমতি দেয়। সঠিক বিকল্প বাছাইয়ের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যকে আরও দ্রুত অর্জন করতে পারেন। কিছু ক্ষেত্রে সঠিক পথ বা কাজটি করতে থাকা আরও শতগুণ সময় বাঁচিয়ে দিতে পারে। অন্য যে কোনো কাজের পরিবর্তে এর জন্য আপনার প্রয়োজন নির্দিষ্ট কাজের দিকে দৃষ্টিপাত করা অথবা এমন কৌশলে আগানো যা আপনার উন্নতিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। দ্য ওয়ান থিং বইতে গ্রেগ কেল্লার যেমনটা লিখেছেন, 2001 সালে আমি আমার নির্বাহী দলের একটি বৈঠক ডাকি। আমরা যত দ্রুত এগুচ্ছিলাম, তত ভালোভাবে
উপর দিকে থাকা শিল্পপতিদের নজরে পড়ছিলাম না। আমি আমার পুরো দলের বুদ্ধিভিত্তিক ধারণার মাধ্যমে 100টি উপায় চাচ্ছিলাম তৈরি হওয়া অবস্থার প্রেক্ষিতে। 100 বুদ্ধি বা পথের ধারণা তৈরিতে আমাদের সারাদিন ব্যয় হয়েছিল। এরপরের সকালের তালিকাটি কাটছাঁট করার পর 10টি ধারণা চিহ্নিত হলো। এর মধ্যে হতে আমরা সবথেকে বড় পথ বা ধারণা বা বুদ্ধিটিকে বাছাই করি। সেই একটি পথের ব্যাপারে আমরা সিদ্ধান্ত ছিল আমরা একটি বই লিখব। কিভাবে কোনো এক শিল্পে উৎকৃষ্ট শ্রেণী কর্তারূপে নিজেকে উপস্থাপন করা যায় সম্পর্কিত সেই পদক্ষেপ কাজে দিয়েছিল। 8 বছর পর বইটি শুধু জাতীয় পর্যায়ে সর্বাধিক বিক্রিতই হয়নি, বরং ধীরে ধীরে ধারাবাহিক খণ্ডে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছিল। 10 লক্ষ মানুষকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্পে একটি জিনিস আমাদের পরিচিতিকে নিমিষেই পরিবর্তন করে দিয়েছে। একজন লেখক হিসেবে আমার জন্য সঠিক পথটি হলো সাধারণভাবে যত বেশি সম্ভব বই লিখে যাওয়া, তাও একই বিষয়ের উপর যথাসম্ভব ধারাবাহিকভাবে। দ্য মিরাকল মর্নিংয়ের লেখক হাল ইলরড এর জন্য বই প্রকাশিত হওয়ার আগে সঠিক কাজটি হলো শখানেক সাক্ষাৎকার প্রদান করা 12 মাসব্যাপী। অবশ্যই চর্চার মাধ্যমে আমাদের কদাচিৎ এই পরিবর্তন চোখে পড়বে। যদি পরিবর্তন চোখে নাও পড়ে, শুধুমাত্র একটি কাজই করতে থাকুন। সব কিছুতেই প্রায়শই একটি নির্দিষ্ট কৌশল থাকে। সেটি যখন সঠিকভাবে ব্যবহৃত হবে, আমাদের ফলাফল নাটকীয়ভাবে বেড়ে যাবে। আপনার কাজই হলো আপনার জন্য যথাযথ কৌশলটি আবিষ্কার করা। এমনকি যখন আমরা আমাদের সফলতার পথে টানাপোড়েনে থাকি, তখনও খুব অল্প সংখ্যক পদক্ষেপই আমাদের বাস্তবসম্মত ফলাফলের পথে নিয়ে যায়। আমরা সাধারণভাবেই সফলতার যেসব নির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করার সময়টুকু নিজেদের প্রদান করি না, এমন একটি সম্পাদিত কাজের দিকে তাকান যা আপনি পূর্বে সম্পাদন করেছিলেন। হয়তো আপনি বিশাল বড় প্রকল্পই সম্পন্ন করেছিলেন, হতে পারে আপনি ব্যক্তিগত কোনো বড় লক্ষ্য অর্জন করেছিলেন অথবা একটি নতুন দক্ষতায় দক্ষ হয়েছিলেন। এখন কথা হলো, আপনার সম্পাদিত প্রকল্পটি আপনার অর্জিত লক্ষ্যটি অথবা দক্ষ হওয়া কাজটি আপনার কঠোর পরিশ্রমের কারণেই করতে পেরেছিলেন, নাকি অন্য কোনো মাধ্যমে। আপনি যদি উল্লেখিত কাজগুলো আবার পুনরায় শুরু করেন, আপনি ভিন্নভাবে কোন কাজটি করবেন বা কোন কাজটি করা বন্ধ করে দেবেন, আরও বেশি করে কোন কাজে সময় দিবেন। চলুন আরও বস্তুবাদী হওয়া যাক। অধিকাংশ ক্ষেত্রেই সঠিক কাজটি খুঁজে পাওয়ার জন্য আমাদের বিভিন্ন দিক দিয়ে একটু নাড়াচাড়া করতেই হয়। যাই হোক, আপনার হয়তো মনে আছে আপনি সবসময়ই অনেক বেশি বিচ্ছিন্ন কাজ করতেই থাকেন। আমার কমই খুব মনোযোগী মানুষদের সাথে দেখা হয়েছে, তবে খুব বেশি মনোযোগের বাইরে মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। আপনার কি খবর? আপনার মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন বিকল্পগুলোকে বিতাড়িত করতে হবে? 4. যেসব নাটকীয়ভাবে আপনার বিকল্প কমিয়ে দেয়। একটি ভালো কৌশল শুধু কী করতে হবে তা নিয়ে নয়, বরং সবথেকে গুরুত্বপূর্ণভাবে কী করতে হবে না তা নিয়েও কাজ করে। আপনি যদি সবই করতে চান, এর অর্থ হলো আপনার স্পষ্ট কোনো কৌশলই নেই। এর অর্থ আপনি কঠিনভাবে জোর দিয়ে ভাবছেনই না। যে কেউ তড়িঘড়ি করতে পারে, তবে সবাই তো আর সঠিক কাজ খুঁজে বের করতে পারে না। অথবা আমি যেমনটা বলি, ব্যস্ততা হলো চিন্তার অলসতা। যদিও আমার মনে হয় কথাটি কোথাও শুনেছিলাম। মূল কথা হলো, একটি ভালো কৌশল আপনার বিকল্পগুলো কমিয়ে আনে। এটি আপনাকে আপনার তীক্ষ্ণ আলোকরশ্মির মতো মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এবং আপনার পদক্ষেপ সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে। এই বিশ্বাস দিয়ে যা করেছেন তা সত্যিকার অর্থেই কার্যকরী। প্রসারিত করার পূর্বে সংকীর্ণ হন। রোমাঞ্চকরভাবে পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো খুবই ছোটোখাটো উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল। উদাহরণস্বরূপ, অ্যামাজন শুরু হয়েছিল অনলাইনে বই বিক্রির মাধ্যমে এবং তা বিকশিত হতে হতে এখন পৃথিবীর সবচেয়ে বড় খুচরো বাজারে রূপ নিয়েছে। অ্যামাজন এখন অনেক প্রতিষ্ঠানকে ক্লাউড স্টোরেজ সেবাও প্রদান করে এবং এ প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে লক্ষ কোটি ডলার আয় করছে। গুগল ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম, ইউটিউব বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম,
রোবোটিক্স, স্বচালিত গাড়ি এবং আরও বহু কিছু করার পূর্বে সেরা সার্চ ইঞ্জিন তৈরির প্রচেষ্টায় নিজেদের সেরাটা প্রদান করেছিল। অ্যাপল সফলভাবে অডিও প্লেয়ার, আইপড, আইফোন, ট্যাবলেট, টেলিভিশন সেবা এবং অন্যান্য সব কিছুর পূর্বে পুরো মনোযোগ দিয়েছিল ব্যক্তিগত কম্পিউটার তৈরিতে। ভার্জিন শুরু হয়েছিল শুধু রেকর্ডস ক্যাসেট বিক্রির মাধ্যমে। এর প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রনসন এখন 400-এর অধিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনার মালিক। আরও দারুণ ব্যাপার হলো, যদিও অ্যামাজন তার যাত্রা শুরু করেছিল বই বিক্রির মাধ্যমে, তবুও জেফ বেজোস তন্মধ্যেই তার প্রতিষ্ঠান সম্পর্কে একটি স্পষ্ট দৃশ্যপট মাথায় এঁকে ফেলেছিলেন। অ্যামাজন নিয়ে তার লক্ষ্য ছিল অ্যামাজনকে সব কিছুর অনলাইন দোকান বানানো, যেখানে ক্রেতা এবং বিক্রেতা সবসময় মুখোমুখি অবস্থান করবে। চূড়ান্তভাবে তিনি চাইতেন ক্রেতা তার আকাঙ্ক্ষার প্রায় সবই যাতে অ্যামাজনে খুঁজে পায়। তবে তিনি শুরু করেছিলেন যে বস্তুটিকে সব থেকে সহজে অনলাইনে বিক্রি করা যায় তা নিয়ে, বই। এরপর সে একের পর এক পণ্য যোগ করেছেন। সংক্ষেপে, প্রথমে তিনি তার অভিমুখের পথগুলোকে কমিয়েছেন এবং ছোট একটি বস্তুর বাজারে রাজ করেছেন, এবং এরপর তিনি সময়ের সাথে সাথে সব কিছু প্রসার করে গিয়েছেন। এভাবেই অধিকাংশ প্রতিষ্ঠান বেড়ে উঠেছে, কারণ ধূলিকণা হতে এক মুহূর্তে ইমারত গড়া অসম্ভব। আপনি একই পন্থা আপনার ব্যক্তিগত অথবা প্রাতিষ্ঠানিক লক্ষ্যেও ব্যবহার করতে পারেন। আপনার বিকল্পের সংখ্যা কমান, পণ্য বা সেবার সংখ্যাও কমান। লক্ষ্যকে সীমাবদ্ধ রাখুন, যাতে সব কিছু অতি উন্মুক্ততায় এবং হতবিহ্বলতায় ডুবে না যায়। এমন পন্থা নিম্নোক্ত সুবিধাসমূহ নিয়ে আসতে পারে। এটি আপনার লক্ষ্যের ব্যাপারে স্পষ্টতা প্রদান করে, তা আপনার বাস্তবসম্মত ফলাফলগুলোকে দ্রুততার সাথে সক্রিয় করতে ভূমিকা রাখে, যা আপনার আত্মবিশ্বাস এবং প্রেরণাকে এগিয়ে দেয়। তা আপনার সময়, চেষ্টা এবং সম্পদসমূহের সীমাবদ্ধতার মাধ্যমে জীবনের উন্নতি ঘটায়, এবং তা আপনার লক্ষ্যকে কম সন্দেহপ্রবণ করে তোলে। উদাহরণস্বরূপ, যখন আমি পুরোদমে লেখক হওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন আমি স্বপ্রকাশিত বইয়ের পথেই যাত্রা শুরু করলাম, যেখানে আমার মনোযোগ ছিল অ্যামাজনের উপর। আমার কৌশল ছিল সাধারণভাবেই একই বিষয়ের উপর ধারাবাহিকভাবে মাসের পর মাস, বছরের পর বছর বই লিখে যাওয়া। এমন একটি নির্দিষ্ট কৌশল অনুসরণের মাধ্যমে আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন কাজগুলোকে নিজ থেকে না বলেছিলাম। প্রশিক্ষণ প্রদানে আগ্রহী হওয়া, প্রশিক্ষণের উপাদান তৈরি, সাক্ষাৎকার প্রদান, সমাবেশে অংশগ্রহণ এবং অন্যান্য মাধ্যমে বই বিক্রি করা। বিপরীতভাবে, আমি আমার অধিকাংশ সময় এবং চেষ্টা বই লিখে যাওয়াই প্রদান করেছি, যা আমাকে অ্যামাজনের অ্যালগরিদমে উঠে আসতে সাহায্য করেছে এবং নতুন সব সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। একই দৃশ্যমান সমর্থন আমাকে প্রকাশকদের থেকে প্রস্তাব এনে দিয়েছে এবং বিদেশে অনেকগুলো বইয়ের স্বত্ব বিক্রি করার সুযোগ দিয়েছে। রাশিয়া, ভারত, জাপান, পর্তুগাল, সার্বিয়া এবং ভিয়েতনাম। অনেকগুলো সাক্ষাৎকার এবং পডকাস্টে বক্তা হিসেবে কথা বলার প্রস্তাব এনে দিয়েছে। আমি প্রশিক্ষণ প্রদান করি কিনা সে সম্পর্কে পাঠকদের অসংখ্য বার্তা এনে দিয়েছে। একইভাবে বলা যায়, একই বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখে যাওয়া আমার সেই একটি কাজরূপেই ধরা দিয়েছে। এই একটি কাজ সব কিছুকেই সহজ করে দিয়েছে। আমার এক বন্ধু বহু বছর প্রকাশনীর একটি চুক্তির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। সেখানে ব্যর্থ হয়ে সে স্বপ্রকাশিত বইয়ের পথে শুরু করে কিছু বছর পর সে একজন সফল লেখক হিসেবে আত্মপ্রকাশে সক্ষম হন এবং ভিন্ন দেশে সে এখন তুমুল জনপ্রিয়। আর এটি সে সময় যখন তার আর অপেক্ষা করতে হয় না। প্রকাশকরাই তার সাথে প্রথমে এসে যোগাযোগ করে। মূল কথা হলো, কিছু কৌশল যদি সফলভাবে ব্যবহার করা যায়, তা আপনার সফলতাকে নিঃসন্দেহে ত্বরান্বিত করবে। আপনার কি অবস্থা? আপনি কিভাবে বিকল্পগুলোকে কমাবেন এবং কোনো একটি পদক্ষেপ নাটকীয়ভাবে আপনার বিকল্পগুলো কমিয়ে দেবে এবং আপনার লক্ষ্যের দিকে আপনাকে এগিয়ে নেবে। কর্মপদক্ষেপ: আপনার কার্য নির্দেশিকা ব্যবহার করুন এবং সঠিক কাজটি চিহ্নিত করুন, যা আপনার জীবনে অস্বাভাবিকতা কমিয়ে আনবে এবং আপনাকে লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যাবে। এ ব্যাপারে নিজেকে নিম্নোক্ত প্রশ্নগুলো করুন: কোন ধারাবাহিক কাজটি আমায় গতিশীল করে তোলে? কোন নতুন দৃষ্টান্ত আমি গ্রহণ করতে পারি? নির্দিষ্ট কোন কৌশলটি আমার জীবনের সবচেয়ে বেশি কার্যকর এবং সেরা অগ্রগামী রূপে ধরা দিবে? কোন একটি কাজ আপনার
বহু বিকল্পকে কমিয়ে আনবে এবং প্রায় সব কিছুই সহজ অথবা প্রয়োজনীয় করে তুলবে। দিন 3, আপনার 90 দিনের পরিকল্পনা। ভবিষ্যতের সবচেয়ে সেরা ব্যাপার হলো এটি দিনে একবারই আসে। আব্রাহাম লিঙ্কন, সাবেক রাষ্ট্রপতি, যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই আপনি এবছরের নির্দিষ্ট লক্ষ্যটি বাছাই করে ফেলেছেন। এবার আপনি কয়েক পা পিছিয়ে আপনার লক্ষ্য অর্জনের পথে নতুন যাত্রা শুরু করতে পারেন। প্রায়শই মানুষজন বছরের শুরুতেই তার লক্ষ্যবস্তু ঠিক করে ফেলে, যা নতুন বছরের পরিকল্পনার অংশ। তবে আমরা সকলেই তো জানি এরপর কি হয়। জানি তো, সর্বোচ্চ 1 সপ্তাহ পরেই তার হার মেনে যায়। বছরের পরিকল্পনা ঠিক করার পরিবর্তে আমার পরামর্শ থাকবে আপনার অধিকাংশ মনোযোগ আগামী 90 দিনে রাখার। কেন 90 দিন? কারণ 90 দিন সময়ের দৈর্ঘ্যে আপনি আপনার লক্ষ্যের দিকে অসাধারণ উন্নতি সাধন করতে পারবেন। একই সময়ে পুরো বছরের পরিকল্পনায় আপনার লক্ষ্যের সাথে আপনার দূরবর্তী অবস্থানের জন্য তা অর্জন আরও বেশি অসম্ভব হয়ে দাঁড়ায়। অন্যদিকে 90 দিনের দিকে দৃষ্টিপাত করলে আপনি আপনার লক্ষ্যের শেষাংশ বা সমাপ্ত রেখাও দেখতে পারবেন। আমরা 90 দিনের সুবিধাগুলোকে নিম্নোক্তভাবে সংক্ষেপে দেখতে পারি। তা আপনার লক্ষ্যকে আরও বেশি বাস্তবসম্মত করে তোলে। একটি নির্দিষ্ট সীমারেখা বাস্তবায়ন করায় আপনার লক্ষ্য অর্জনকে আপনি আরও প্রাণবন্তভাবে উপলব্ধি করতে পারবেন, যা আপনাকে অনুপ্রাণিত এবং প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে সক্রিয় করে তোলে। তা আপনাকে অনুপ্রাণিত এবং প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে সক্রিয় করে তোলে। তা আপনাকে আরও বিস্তারিতভাবে নীল নকশা প্রণয়নে বাধ্য করবে। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অল্প সময় থাকলে সেটি অর্জনের জন্য আপনি আরও সঠিকভাবে পরিকল্পনা করতে পারবেন। তা আপনার জীবনে তারার জরুরি অবস্থা অবতারণা ঘটায়। যখন আপনার হাতে এত সময় থাকবে না এবং আপনাকে অবশ্যই সুনিশ্চিত করতে হবে যে আপনি আপনার লক্ষ্যের ব্যাপারে প্রতিদিনই উন্নতি করে চলেছেন, কার্যক্রমগুলোকে শিথিল করার জন্য কোনো সময় আপনার হাতে থাকবে না। তা আপনাকে উৎসাহিত করে প্রতিনিয়ত আপনার উন্নতি পরিমাপের জন্য। আপনাকে অবশ্যই দেখতে হবে যে লক্ষ্য রেখা ছোঁয়ার পথে আপনি সঠিক পথে আছেন কিনা। উদাহরণস্বরূপ, আপনি আগামী 90 দিনে 5 কেজি ওজন কমানোর লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করতে পারেন। অন্ততপক্ষে পুরো বছরে 20 কেজি কমানোর লক্ষ্যমাত্রার পরিবর্তে তা সহজ হবে। এই 90 দিনের লক্ষ্যমাত্রা আরও বেশি বাস্তবসম্মত এবং অর্জনযোগ্যই লাগছে। এবার আপনি যদি সেই 90 দিনের পরিকল্পনা ভেঙে ফেলেন, তবু পুনরায় একই পথে নতুনভাবে শুরু করার সময় আপনার হাতে থাকবে, আর ব্যাপারটি বাস্তবসম্মত হয়ে উঠবে। বই লিখতে থাকা অন্য আরেকটি উদাহরণ হতে পারে। আপনি যদি একটি বই শেষ করার জন্য আপনাকে পুরো বছর সময় দেওয়ার পরিবর্তে 90 দিন সময় দিতে পারেন, তখন আপনি মুহূর্তেই এক অদৃশ্য তারা অনুভব করতে থাকবেন। এমনটা করার জন্য আপনার আরও বিস্তারিত প্রক্রিয়ার প্রয়োজন পড়বে, যা আপনার লক্ষ্যকে আরও বেশি বাস্তবসম্মত করে তুলবে। যেখানে নষ্ট করার মতো কোনো সময় আপনার নেই, সেখানে আপনাকে অবশ্যই শুরু করতেই হবে। এখন আপনাকে আবার 90 দিনের জন্য কঠিন থেকে কঠিনতর কোনো কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বসে থাকতে হবে না। এই পরিকল্পনা শুধুমাত্র এটি নিশ্চিত করে যে আপনি আপনার লক্ষ্য অথবা স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন, কারণ 90 দিনই সবসময় যথেষ্ট সময়, যথাযোগ্য চেষ্টার মাধ্যমে বাস্তবসম্মত উন্নতি সাধনে। কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। নিম্নোক্তভাবে 90 দিনের লক্ষ্য ঠিক করুন। প্রথমত, আপনার এ বছরের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে তাকান এবং একটি সীমারেখা নিশ্চিত করুন, যা আপনি অবশ্যই স্পর্শ করবেন। এবার একটু পিছিয়ে আসুন। এমনটা করার জন্য নিজেকে নিম্নোক্ত প্রশ্নগুলো করুন। বছরটিকে 4 ভাগে ভাগ করলে এর তৃতীয় ভাগে আমাকে কোন কাজটি সম্পন্ন করতে হবে, যা আমাকে চতুর্থ ভাগের মূল লক্ষ্যে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা প্রদান করবে। তো প্রথম এবং দ্বিতীয় ভাগে আমি কি করব? আপনার লক্ষ্যসীমা লিখে রাখুন। প্রতি ভাগের জন্যই যতটা বিস্তারিতভাবে সম্ভব নিখুঁত পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করবেন না। শুধুমাত্র নিজের সেরাটা দিতে থাকুন। যদি প্রয়োজন পড়ে, আপনি পুরো প্রক্রিয়াকে আপনার নিজের মতো করে আবার গুছিয়ে নিতে পারবেন। পর্ব 2: কার্যকারিতা বনাম সক্ষমতা।
আমরা যেমনটা পূর্বেই উল্লেখ করেছিলাম, দারুণ দক্ষ হয়ে ভুল জায়গায় কাজ করতে থাকার কোনো মানে হয় না। এর পরিবর্তে আপনাকে অবশ্যই কার্যকরী হওয়ার চেষ্টা চালাতে হবে। শুয়ে শুয়ে সুতো ঢালতে পারবে এমন কোনো কাজ সত্যিকার অর্থে মনোযোগ, সময় এবং প্রচেষ্টা প্রদানের মাধ্যমে। আজ দেখা যাক আপনি এমনটা কিভাবে করবেন। দিন 4, দিন জুড়ে কৌশলী হন। উৎপাদনশীলতার ব্যাপারে কৌশলী হন। ব্যতিক্রম হয়ে কাজ কম করুন। এর পরিবর্তে সাধারণভাবে কাজ বেশি করুন। লরি বুকানন, প্রশিক্ষক এবং লেখক। এখন আপনার এবছর কী কী অর্জন করতে হবে তা নিয়ে বেশ ধারণাই হয়েছে এবং আগামী 90 দিন কাজের ব্যাপারে আশাবাদী বলা চলে। এগিয়ে চলার সাধারণ সূত্র অনুসারে আপনি আজ যত বেশি কার্যকরভাবে দিন যাপন করতে পারবেন, আগামীকাল সেখানে যেতে চান প্রতি মুহূর্তে তার কাছাকাছি পৌঁছাতে থাকবেন। এই ব্যাপারটি আপনার উৎপাদনশীলতার অংশ। কথার ভিত্তি আছে তো, ঠিক না? আজ দেখা যাক আপনি আপনার দিন জুড়ে কীভাবে আরও বেশি উৎপাদনশীল হতে পারেন। মূল কথা হলো ধারাবাহিকভাবে মনে করিয়ে দেওয়া আপনাকে অবশ্যই কাজগুলো ঠিকভাবে করার পরিবর্তে ঠিক কাজটি করে যেতে হবে। ঠিক কাজ করার অর্থ হলো এমন কিছু কাজ করা যা সম্পর্কে আপনি জানেন তা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এমন কাজগুলোই সবসময় সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কাজরূপে আমাদের জীবনে ধরা দেয়। যেসব কাজ সত্যিকার অর্থে করতেই হবে তা আমাদের কিছুটা ভয়েই রাখে। যেসব কাজ সম্পন্ন করার জন্য মানসিক শক্তির প্রয়োজন পড়ে, হয়তো সেসব কাজ অতটা আনন্দদায়কও নয়, তবে কৌশলগত উৎপাদনশীলতা চায় আপনি সেসব কাজ সম্পন্ন করুন। আজ হোক অথবা কাল আপনাকে সেসব কাজ কার্যকরভাবেই আপনার জীবনে অন্তর্ভুক্ত করতে হবে। সত্য হলো আমরা সাধারণভাবেই জানি আমাদের কি করতে হবে, তবে আমরা প্রায়শই তা করতে গিয়ে ব্যর্থ হই। উদাহরণস্বরূপ, লেখকরা জানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করার পরিবর্তে তার উচিত আরও বেশি লিখতে থাকা। বিক্রয়কর্মী জানে পাওয়ার পয়েন্টে অগণিত সময় শুধু স্লাইড বানানোর ব্যয় করার পরিবর্তে তার উচিত গ্রাহকদের সাথে সম্পর্কের উন্নতি করা। উচ্চাকাঙ্ক্ষী প্রশিক্ষক জানে নতুন আরেকটি প্রশিক্ষণ বিষয়ক বই না পড়ে তার উচিত আরও বেশি মানুষকে প্রশিক্ষণ প্রদান করা। যদিও বই পড়াটা কিছু পরিমাণে প্রয়োজন হতেও পারে, এজন্যই কৌশল প্রণেতা ঠিক কাজটিই করে। যেখানে সাধারণ একজন মানুষ যে কোনো একটি কাজকেই ঠিকভাবে করতে চায়, কাজেই এ ব্যাপারে আপনার আরও ভালোভাবে ভাবতে হবে। আপনার মূল কাজগুলো চিহ্নিত করুন এবং সেসব করতে থাকুন। আপনার কাজকে ঠিকভাবে করার 7 ধাপ বিশিষ্ট প্রণালী। এখন কোনো কাজকে কার্যকর পন্থায় করার জন্য আমি আপনাকে নিম্নের 7 ধাপ বিশিষ্ট পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিব। ধাপ 1, কাজকে অগ্রাধিকার দিন। কোনো কিছু শুরু করার পূর্বেই নিজেকে নিম্নের প্রশ্নগুলো করুন। আমি যদি আজ মাত্র একটি কাজই সম্পন্ন করতে চাই, কোন কাজ করা সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী হবে? সেই কাজটি কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে? সেই কাজটি কি সত্যিকার অর্থে আমার এখনই করা উচিত, নাকি পরেও করতে পারবো? কাজকে মূল্যায়ন করা এবং অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আপনার নিজেকে আরও প্রশিক্ষিত করতে হবে, যাতে করে আপনি আপনার চোখ দ্বারাই বড় ব্যাপারটি বিনা বাধায় দেখতে পারেন। অন্তর্দৃষ্টির ব্যর্থতা এবং কৌশলগুলো পুরোপুরি ভুলে যাওয়া ব্যাপারগুলো সবচেয়ে দ্রুততার সাথে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলে, তাও আবার অগুরুত্বপূর্ণ কাজগুলো বেঁধে রাখার মাধ্যমে। ধাপ 2, আপনার কাজের স্পষ্টতা মূল্যায়ন করুন। কাজটি সত্যিকার অর্থেই আপনাকে করতে হবে এর নিশ্চয়তা প্রাপ্তির জন্য নিজেকে নিম্নোক্ত প্রশ্নগুলো করুন। আমাকে আসলেই কাজটি করতে হবে? এখনই কি সবচেয়ে ভালো সময়? যদি কাজটিকে 1 সপ্তাহের জন্য পিছিয়ে দেই কী হবে? যদি 1 মাসের জন্য পিছাই, বা যদি কখনোই না করি? কাজটি আমার ভালো লেগেছে তাই করছি, নাকি করতে হবে, করা প্রয়োজন তাই করছি? অন্য কোনো অবশ্য করণীয় কাজকে এড়ানোর জন্য কি এই কাজটি করছি? যা করতে হবে না সেই কাজটিকে প্রথমে করা। এর থেকে বেশি অনুৎপাদনশীল কাজ আর হয় না। উপরের প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমে আপনি এমন ভুলগুলো এড়াতে পারবেন। ধাপ 3, কী করতে হবে তার স্পষ্টতা।
একটি কাজ শুরু করার পূর্বে আপনাকে জানতে হবে সেই কাজে কী প্রয়োজন। এমনটা করার জন্য নিজেকে জিজ্ঞেস করুন, আমার এখানে কি করা প্রয়োজন, আমি কি অর্জন করতে চাচ্ছি, কাজটি সম্পন্ন করলে এর ফলাফল দেখতে কেমন হবে। আপনাকে অবশ্যই এ ব্যাপারে সুস্পষ্ট এবং নির্দিষ্ট ভাবধারার হতে হবে। ফলাফল কেমন হবে তা জানার মাধ্যমে আপনি আপনার পন্থাগুলো বিবেচনায় রেখে কাজগুলোকে আরও বেশি কার্যকরভাবে করতে পারবেন। ধাপ 4, জানুন এই কাজটি কেন আপনিই করছেন। আপনার সক্ষমতা আছে, তবে দুর্বলতাও তো আছে। যখনই সম্ভব হবে চেষ্টা করুন এমন কাউকে কাজটি অর্পণ করার যে তা আরও ভালোভাবে, আরও দ্রুত, আরও কম খরচে করতে পারবে, অন্ততপক্ষে আপনার তুলনায়। এমনটা করার জন্য নিজেকে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করুন। কাজটি কি আমার জন্য সময়োপযোগী? অন্য কেউ কি কাজটি আমার থেকে ভালোভাবে করতে পারবে? আমি যদি কাজটি বাদ দিয়ে দিই অথবা বন্ধ রাখি তবে কি হবে? কাজটি করতে আমার ভালো লাগছে, তা কি আমায় অনুপ্রাণিত করছে? অল্প অল্প করেই আপনার প্রয়োজন হবে বাইরের থেকে যেসব কাজ গ্রহণ করার, সেসব আপনি অতটা দক্ষ নন এবং আপনার শুধু সেসব কাজে মনোযোগ প্রদান করতে হবে যা অধিক মূল্যমানের এবং আপনাকে শ্রেষ্ঠত্ব প্রদান করছে। আপনার সময় অর্থের চেয়েও বেশি মূল্যবান, সুতরাং আপনার সময় বাঁচাতে অর্থের ব্যবহার করুন। ধাপ 5, একটি কাজ করার সবচেয়ে কার্যকর উপায় খুঁজুন। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, আমাকে একটি গাছ কাটার জন্য 6 ঘন্টা দিন এবং আমি প্রথম 4 ঘন্টা শুধু কুঠার ধার করতেই ব্যয় করব। একটি কাজ করার সেরা পন্থা নিয়ে মাত্র কিছু মিনিটের ভাবনা দীর্ঘমেয়াদে আপনার অনেক সময় বাঁচিয়ে দিতে পারে। নিজেকে নিম্নোক্ত প্রশ্নগুলো করুন। কাজটি যথাসম্ভব কার্যকর এবং দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য আমার কোন মাধ্যম ব্যবহার করা উচিত? কোন মানুষদের সাহায্য নেওয়া উচিত? ভবিষ্যতে কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য আমাকে কোন দক্ষতা শিখতে হবে? উদাহরণস্বরূপ ধরা যাক, কোনো এক কাজের জন্য আপনাকে স্লাইড বানাতে বলা হয়েছে। একদম শুরু থেকে শুরু করার পরিবর্তে আপনি কোনো পরিবর্তন এবং পরিবর্ধনযোগ্য আগের কোনো স্লাইড বা ইন্টারনেট থেকে নেওয়া ব্যবহার করতে পারেন। সব সময় হাতে থাকা সব কিছু ঠিকঠাক ব্যবহার করুন। পূর্বের গঠন, উপায় অথবা জ্ঞান চালাক হন। আপনার শেষ যে কাজটি করতে হবে সেটি হলো পূর্বের কাজগুলো আরেকবার দেখা, ঠিক তো? সব কথার এক কথা হলো, কোনো দায়িত্ব সামলানোর পূর্বে কিছু সময় তা সম্পন্ন করার সেরা পন্থা নিয়ে কাজ করুন। এই একটি অভ্যাস আপনার সময় এবং শক্তি বাঁচানোর শ্রেষ্ঠ এক মাধ্যম হয়ে উঠতে পারে। ধাপ 6, একই ধরনের কাজগুলোকে দলভুক্ত করুন। কিছু কাজ অন্যান্য কাজের সাথে একত্রিত করেও সম্পন্ন করা যায়, যেগুলো একই ঘরানার সামর্থ্য এবং প্রস্তুতির বলয়ে থাকে। উদাহরণস্বরূপ, অনেক ইউটিউবার তার পুরো দিন অথবা পুরো সপ্তাহ, এমনকি পুরো মাসও একটি ভিডিও ধারণে ব্যয় করে ফেলে। প্রতিদিন একটি করে ভিডিও করার পরিবর্তে এই ব্যাপারটি আনুষঙ্গিক সময় এবং প্রক্রিয়াকে কমিয়ে আনতে পারে। নিজেকে জিজ্ঞেস করুন, আমার উৎপাদনশীলতাকে বাড়ানোর জন্য আমি কি এই কাজকে অন্যান্য সব কাজের সাথে একত্রিত করে ফেলতে পারি? ধাপ 7, আপনার কাজকে স্বয়ংক্রিয় করুন। সর্বশেষে আপনার উচিত এমন পথের দিকে তাকানো যার মাধ্যমে নিজের কাজকে স্বয়ংক্রিয় পদ্ধতির দিকে নিয়ে যেতে পারবেন, বিশেষভাবে যদি তা পুনরাবৃত্তির কোনো কাজ হয়ে থাকে। নিজেকে জিজ্ঞেস করুন, এই এক কাজের জন্য আমি কি কোনো নির্দিষ্ট কাঠামো তৈরি করে রাখতে পারি? হতে পারে তা ইমেল, স্লাইডের চিঠি। আমি কি কার্যতালিকায় তৈরি করতে পারি? কার্যতালিকার মাধ্যমে আপনি কী করতে হবে তার ধাপগুলো স্পষ্টভাবে, কম সময়ে, কোনো রকম বাধা ছাড়াই আপনার সামনে উপস্থিত হয়। এই 7 ধাপ বিশিষ্ট পদ্ধতি প্রতিনিয়ত চর্চা করুন, যতক্ষণ পর্যন্ত না এটি আপনার দ্বিতীয় স্বভাবরূপে আপনার জীবনে আবির্ভাব ঘটাচ্ছে এবং সময়কে আরও কৌশলগতভাবে ব্যবহারে সক্ষম করে তুলছে। কর্মপদক্ষেপ: উপরিউক্ত 7 ধাপ বিশিষ্ট পদ্ধতিকে আপনার কার্যবিবরণীতে যুক্ত করে নিন। প্রতিদিন অন্তত একটি কাজ করার মাধ্যমে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যান। 7 ধাপ বিশিষ্ট প্রক্রিয়া চর্চা ততক্ষণ করতে থাকুন যতক্ষণ না তা আপনার অভ্যন্তরীণ অভ্যাস হয়ে উঠছে।
প্রধান নির্বাহী 2 প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান পরিচালন কর্মকর্তা, কর্মচারী অবকাঠামো। আরেকটি মাধ্যম আপনাকে পুরো দিনব্যাপী কৌশলী হতে সাহায্য করতে পারে। আমি এটিকে বলি প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রধান পরিচালন কর্মকর্তা বা কর্মচারী অবকাঠামো। এই কাঠামোগত ধারণা আপনাকে দিনব্যাপী ভিন্ন ভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে কৌশলগত ভাবনার বৃদ্ধি ঘটাবে এবং আপনার উৎপাদনশীলতা বাড়িয়ে দিবে। এই ব্যাপারটাকে সহজ অর্থে বিশ্লেষণের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও পুরো দিনের পরিকল্পনা সাজাবেন। প্রধান পরিচালন কর্মকর্তা সিইও কাজগুলো পন্থার উন্নতিতে দৃষ্টিপাত করবেন এবং কর্মকর্তাগণ অত বেশি চিন্তাভাবনা ছাড়া সেসব কাজকে বাস্তবায়ন করবেন। এই অবকাঠামোগত ধারণা ব্যবহারের সুবিধাগুলো নিম্ন তুলে ধরা হলো। বাধা দূর করে। আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট কার্যতালিকা সাজিয়ে নিতে পারেন, আপনি এক কাজ শেষ করে অন্য কাজে কম সময়ে এবং সহজেই মনোযোগ প্রদান করতে পারবেন। সেখানে মনোযোগ বিঘ্নিত হওয়ার ঝুঁকিও কম। আত্মসংশয় দূর করে। এই ব্যাপারটি পূর্বের ধারণার উপরই নির্ভরশীল। আপনি যখন থেকে সিদ্ধান্ত নিয়েছেন আপনি সারাদিন কোথায় কোথায় মনোযোগ প্রদান করবেন, তা নিজের প্রতি প্রশ্নের ঝোড়ো হাওয়াও শুরু হবে না এবং অপ্রাসঙ্গিক কাজ অথবা বাধাও আপনাকে স্পর্শ করতে পারবে না। অন্য কথায় নিজেকে অজুহাত দেওয়ার সুযোগও কমিয়ে আনতে পারবেন। কৌশলগত ভাবনার উন্নতি সাধন। প্রতিদিন সকালে পরিকল্পনার জন্য সময় দেওয়ার মাধ্যমে আপনি কৌশলগত ভাবনার ব্যাপারে আরও ভালো হয়ে উঠবেন। ফলস্বরূপ আপনার প্রতিটি পদক্ষেপই আরও বেশি কার্যকর রূপে আপনার হাতে ধরা দিবে। আত্মপ্রতিফলন বাড়বে। আপনি যদি দিনের কিছু সময় দিনের প্রতিফলন অনুধাবনে উৎসর্গ করে দেন, আপনি তখন আত্মসচেতনতার উন্নতি ঘটাতে পারবেন। আপনার নিজের সম্পর্কে আরও বেশি ধারণার মাধ্যমে এবং কর্মপন্থায় আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে আপনি আপনার কাজ এবং উৎপাদনশীলতায় আরও বেশি অগ্রগামী এবং আশাবাদী হয়ে উঠবেন। এখন সংক্ষেপে দেখা যাক আপনি কিভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান পরিচালন কর্মকর্তা, কর্মচারী অবকাঠামো ধারণা শুরু করতে পারেন। এই কাঠামোর বাস্তবায়নে আপনাকে অবশ্যই প্রতিদিনকার পরিকল্পনা সকালেই সম্পন্ন করে ফেলতে হবে। সিইও যাতে করে কর্মীমণ্ডলী সেসবের উপর যথাশীঘ্রই কাজ শুরু করতে পারে। এই কর্মীও কিন্তু আপনি। তাই আপনার জানা উচিত কোন অর্পিত কর্মভারে নির্দিষ্টভাবে কাজ করছেন, আপনাকে কেন অবশ্যই কাজটি করতে হবে, কাজটি আপনার পুরকৌশলী কীভাবে খাপ খাচ্ছে এবং আপনি সেসব কাজকে কোন পন্থায় সর্বোচ্চ কার্যকরী রূপে তুলে ধরবেন। পূর্বে উল্লেখিত 7 ধাপ বিশিষ্ট পদ্ধতি অনুসারে কর্মচারী রূপে কাজ করে যাওয়া আপনার অধিকাংশ লক্ষ্য অর্জনকে সহজ করে তোলে। আপনি যদি আপনার ক্ষমতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন অথবা কোনো এক কাজ সম্পন্ন করার প্রেরণা খুঁজে না পান, কাজটি সম্পর্কে লিখে রাখুন এবং এদিকের সেদিকের ব্যাপারগুলো পরিবর্তনের মাধ্যমে কোনো রকমে কাজটিতে মনোযোগ দিন। প্রয়োজনে নিজেকেও যথাযথ সময় প্রদান করুন অথবা প্রাসঙ্গিক কাজগুলোকে সক্রিয় করে তুলুন। সবিশেষ দিনের শেষাংশে মূল্যায়ন করুন আপনার দিনটি কেমন কাটলো। সিইও নির্বাচন করুন কোনটি কি ঠিকভাবে হলো এবং কোনটি উন্নতি প্রয়োজন। হয়তো আপনি প্রয়োজনের তুলনায় বেশি সময় নিয়ে নিতে পারেন দিনভর অথবা ভিন্ন পথে কাজটি করে ফেলতে পারেন। হয়তো আপনি গড়িমসিও করে বেড়াতে পারেন দিনভর। সবই মূল্যায়ন করুন। উপসংহার। আপনার দিনের পরিকল্পনা আপনার উৎপাদনশীলতাকে বাড়াবে, তাও আপনার অগ্রাধিকারে থাকা কাজগুলোর পূর্ণ মনোযোগ প্রদানের মাধ্যমে। আপনি যত বেশি 7 ধাপ বিশিষ্ট প্রক্রিয়া অনুসরণ করবেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ও প্রধান পরিচালনা কর্মকর্তা কর্মচারী অবকাঠামোর ছাঁচে নিজেকে ঢালবেন, তত বেশি আপনি কৌশলী হয়ে উঠবেন এবং আরও ভালো ফলাফল প্রাপ্তির পথে এগিয়ে যাবেন। এই কাঠামো সম্পর্কে আরও জানতে আপনাকে আমার লিখিত মাস্টার ইউর টাইম বইটি পড়ার পরামর্শ দিব। কর্মপদক্ষেপ। আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং নিজেকে প্রতিদিন উন্মুক্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করার চর্চা করুন। প্রধান নির্বাহী কর্মকর্তা: ঠিক কোন কাজটি আমার আজ সম্পন্ন করতে হবে? কর্মী: আমি কি জানি কাজটি কিভাবে সম্পন্ন করতে হয়? কাজগুলো সম্পন্ন করার মতো দক্ষতা এবং মাধ্যম কি আমার রয়েছে? আমি কি জানি
কেন আমার কাজগুলো করা প্রয়োজন, আমি কি পরিকল্পনায় আছি, সেগুলো করার জন্য আমি কি চুক্তিবদ্ধ, আমি কি প্রতিবন্ধকতা অনুভব করি, তা থেকে বের হওয়ার জন্য আমি কি করব। প্রধান পরিচালন কর্মকর্তা: আজ আমি ভালো কোন কাজটি করেছি, আমি কি কাজটি আরও ভালোভাবে করতে পারতাম, কোনটির উন্নতি প্রয়োজন এবং উন্নতি কিভাবে করতে পারব। এরপর একটি কলম এবং কাগজ নিন, 3টি প্রধান কাজ লিখে ফেলুন যা আজ সম্পন্ন করতে চান এবং কাজ শুরু করে দিন। পর্ব 3: বুদ্ধির সাথে ভাবুন। পর্ব 3: বুদ্ধির সাথে ভাবুন। কৌশলগত উৎপাদনশীলতাকে আপনার জীবনের অংশ বানানোর জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে ভাবনা চিন্তার চর্চা করতে হবে। এ অংশে আমরা তাই দেখতে চলেছি, কিভাবে গভীর ভাবনার বরদান অর্জন করা যায়। যেসব মানুষরা নিজেদের ঠিক প্রশ্নটি করতে পারে, তারা বাস্তবতার অন্য এক ভাবনাকে আরও কার্যকরভাবে গড়ে নিয়েছে এবং উত্তম ফলাফল অর্জন করে ফেলেছে। ব্যাপারটা নিম্নোক্তভাবে কাজ করে: বুদ্ধিভিত্তিক প্রশ্ন, কার্যকর ভাবনা, চতুর কর্মপদক্ষেপ, বাস্তবসম্মত ফলাফল। দিন 5: নিজেকে বুদ্ধিমানের মতো প্রশ্ন করুন। সফল মানুষেরা উত্তম প্রশ্ন করে, ফলশ্রুতিতে তারা শ্রেষ্ঠতর উত্তরগুলোই পায়। টান রবিন্স, প্রশিক্ষক এবং বক্তা। আজ আমরা দেখব কিভাবে আপনি নিজেকে বুদ্ধিমত্তার সাথে প্রশ্ন করতে পারবেন এবং তা নিজেকে প্রশ্ন করা কেন এত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আপনি হয়তো সচেতন নন, তবে নিজেকে প্রতিদিনই প্রশ্ন করুন। এই প্রশ্নগুলো হয়তো ক্ষমতাবান, নয়তো ক্ষমতাহীন। দুর্ভাগ্যক্রমে আমরা নিজেকে করা প্রশ্নের এবং আত্মগঠনের প্রবণতা মোটামুটি নেতিবাচকই বলা চলে, এবং আমরা নিজেকে অজান্তে যেসব প্রশ্ন করে বসি আর তা আমাদেরই বিপক্ষে কাজ করতে থাকে। নিচে কিছু প্রশ্নের উদাহরণ দেওয়া হলো। আপনি হয়তো নিজেকে এসব প্রশ্নে জর্জরিত করে ফেলেন। কেন সবসময় খারাপ জিনিসগুলো আমার সাথেই ঘটতে থাকে? আমি কেন খারাপ, এত বোকা? কাজের সময় কোনো কথা বলতে পারি না? নিঃসন্দেহে এসব নেতিবাচক প্রশ্ন কোনো ভালো দৃষ্টিকোণের উত্তর বয়ে আনে না। এসবের পরিবর্তে আপনার নিজেকে এমন সব প্রশ্ন করা উচিত যা ক্ষমতাশালী, জীবন পরিবর্তনের ক্ষমতা রাখে। এসব সেরা প্রশ্ন যা আপনি নিজেকে করতে পারেন, আর তা শুরু হতে পারে নিচের শব্দগুলোর সাথে: কেমন, যদি এমন হয়, এবং কে, কেমন যুক্ত প্রশ্ন। কেন আপনার সাথে এমনটা হয়? এর পরিবর্তে আপনি আরও কার্যকরী প্রশ্ন নিজেকে করতে পারেন: এমন হওয়া নিয়ে আপনি কি করতে পারেন, তাই নয় কি? কেমন ঘরানার প্রশ্নগুলো আপনাকে আরও বেশি ফলকাতর হতে সাহায্য করতে পারে। আপনার পূর্ণ মনোযোগ সমস্যার সমাধান কেমন করে করা যেতে পারে এ ভাবনার মাধ্যমে। অন্ততপক্ষে কাতরতা অথবা অন্য মানুষকে বা অবস্থাকে দোষারোপ করার পরিবর্তে এমনটা করাই শ্রেয়। কিছু উদাহরণ: আমি কেমনভাবে আগামীতে ঘটতে চলা এমন পরিস্থিতি আটকাবো? নিজের কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমি কেমন করে আরও বুদ্ধিমান হয়ে উঠব? কাজের সময় কেমন করে মুখ লুকাবো? এমন প্রশ্নগুলো আপনাকে বুদ্ধিভিত্তিকভাবে সাহায্য করবে নতুন ধারণা সৃষ্টিতে এবং পরিস্থিতির উন্নতিকল্পে। আরও কিছু উদাহরণ হলো: আমি কেমন করে এই লক্ষ্যটি দ্রুত অর্জন করতে পারবো? আমি কেমনভাবে দ্বিগুণ ফল লাভ করতে পারবো, তাও আবার কাজের চাপ অর্ধেক কমিয়ে এনে? আমি কেমন করে আমার বিক্রয়কে আগামী 6 মাসে দ্বিগুণ করতে পারবো? মনে রাখবেন, আমার প্রশ্নগুলো যত নির্দিষ্ট হবে তত বিস্তারিতভাবে আপনি সেসবের সমাধান তৈরি করতে পারবেন। আপনার প্রশ্নগুলো যত বিস্তৃত হবে তার সৃজনশীলতার ধারণা তত বেশি বাড়তে থাকবে। তাই নিশ্চিত করুন যে আপনি এই 2 ধরনের প্রশ্নের মধ্যে একাত্মতা রাখতে পারছেন, যাতে করে 2 ধরনের প্রশ্নের জন্যই নির্দিষ্ট এবং বিস্তারিত জগৎ সেরা উত্তরগুলো পেতে পারেন। কেমনভাবে আমি আমার লক্ষ্যে যত দ্রুত সম্ভব পৌঁছতে পারবো? বিস্তৃত প্রশ্ন। কেমন করে মাত্র 30 দিনে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো, তাও আবার সপ্তাহে মাত্র 10 ঘন্টা ওই লক্ষ্যের উপর কাজ করে? যদি এমন হয় ঘোরানোর প্রশ্ন।
আপনার কল্পনা শক্তি আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদগুলোর একটি। যদি এমন হয় ধরনের প্রশ্ন আপনাকে এ ধারণাতেই টোকা দেয়। এসব প্রশ্ন আপনার আকাঙ্ক্ষাকে বিস্তৃতভাবে অনুধাবনের সক্ষমতাকে জাগ্রত করে এবং নির্দিষ্ট উদ্দেশ্যকে স্থাপন করে। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। কেমন হয় যদি আমি আমার জীবনকে শ্রেষ্ঠভাবে সাজাতে পারি? কেমন হয় যদি আমি আমার স্বপ্নের চাকরিটা পেয়ে যাই? কেমন হতো যদি আমি আমার জীবনের সবচেয়ে বড় ভয়টা কাটিয়ে উঠতে পারি? আবার বলি, আপনার প্রশ্নগুলো যত নির্দিষ্ট আপনি তত সহজে প্রায়োগিক সমস্যা খুঁজে পাবেন। কেমন হয় যদি আমি আমার জীবনকে পরবর্তী 3 বছরের মধ্যে শ্রেষ্ঠতর রূপে গড়ে তুলতে পারি? কেমন হয় যদি আমার স্বপ্নের চাকরিটা পরবর্তী 6 মাসের মধ্যে পেয়ে যাই? কেমন হয় যদি আমি আমার জীবনের সবচেয়ে বড় ভয় থেকে পরবর্তী 90 দিনে বেরিয়ে আসতে পারি? কে-মূলক প্রশ্ন। কে-যুক্ত প্রশ্নগুলো আপনার জীবনের যৌথ বুদ্ধিমত্তার দুয়ারে টোকা দিতে থাকে। এখানে আপনার থেকেও বেশি চালাক এমন কোটি কোটি মানুষ আছে এবং তারা জানে যে আপনার লক্ষ্যটি কীভাবে অর্জন করতে হয়। তো কেন তাদের সাহায্য চাইবেন না? এই প্রশ্নগুলো আপনার ঝুড়িতে ঢেলে নিন। আমাকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছি তার উত্তর কার কাছে আছে? আমি যে লক্ষ্য অর্জনে হিমশিম খাচ্ছি তা ইতিমধ্যেই কে অর্জন করে ফেলেছে? আমি যেসব গুণ নিয়ে নিজের মধ্যে আনতে চাচ্ছি তা কার মধ্যে সংঘবদ্ধ রয়েছে? আমি কাদের ঘিরে থাকতে চাচ্ছি? আমি কাদের সাথে থাকতে চাচ্ছি না? মনে রাখবেন, আপনার যৌথ বুদ্ধিমত্তার ধারণা এগিয়ে চলা অনেক বেশি ফলাফল অর্জনে সাহায্য করবে। অন্ততপক্ষে আপনার নিজের চেষ্টা থেকেও অনেক গুণ বেশি। কেউ কখনোই স্বপ্রতিষ্ঠিত ছিল না। আমরা সবসময় আমাদের পূর্বের প্রযুক্তির উপর নির্ভরশীল এবং একই সাথে কোটি কোটি মানুষ তাদের আপন লক্ষ্য অর্জনে কাজ করে চলেছে। সাহায্য চাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং সাহায্য চান আপনার থেকে বেশি ক্ষমতাশালী মানুষদের থেকে। তা হতে পারে কারো বই পড়ার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে অথবা সভা সমাবেশের মাধ্যমে। আমি যখন নতুন কিছু অর্জনে নাকানি চুবানি খাই সবসময় নিজেকে এ প্রশ্নগুলি করি। কে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? কে ইতিমধ্যেই এই লক্ষ্যটি অর্জন করেছে? কে আমার সবচেয়ে কার্যকরী মাধ্যম এবং পথ দেখাতে পারবে? আপনি যদি এমনভাবে সাহায্য চাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, আপনি আপনার অনেক সময় এবং শক্তি সাশ্রয় করতে পারবেন এবং হয়ে উঠবেন আরও বেশি উৎপাদনশীল। কর্মপদক্ষেপ। আপনার প্রথম দিনকার লক্ষ্যের কাছে ফিরে যান এবং নিজেকে বুদ্ধিমানের মতো জিজ্ঞেস করুন, আমি কিভাবে এই লক্ষ্যটি দ্রুততার সাথে অর্জন করতে পারবো? কেমন হয় যদি আমি আমার লক্ষ্যটি আমার ভাবনা থেকেও দ্রুত এবং সহজে অর্জন করে ফেলি? কে ইতিমধ্যেই এই লক্ষ্যটি অর্জন করে নিয়েছে অথবা কেউ কি এমন কাউকে চেনে যে আগে এমনটা করে ফেলেছে? এরপর এভাবে যখনই প্রয়োজন পড়বে নিজেকে এমন প্রশ্নগুলো করার মাধ্যমে একটি চিন্তন প্রক্রিয়ার মধ্যে এগিয়ে যান। নিজেকে বড় স্বপ্ন দেখতে দিন এবং আরও ভালো ফলাফল অর্জনের পথে এগিয়ে যান। বড় স্বপ্নকে মাথায় রাখুন। মানুষের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ তারা তাদের সম্ভাবনার ব্যাপারে বড় দৃষ্টিকোণ প্রদানের ক্ষমতা হারিয়ে ফেলে। যদিও তাদের নির্দিষ্ট লক্ষ্য অথবা দৃশ্যপট আছে, তবুও তারা বিক্ষিপ্ত হতে থাকে, যা তাদের অগ্রগতিকে ধীরগতির করে তুলবে। এমন মানুষেরা হয়ে উঠবে শুধু জ্বলজ্বলকার বস্তুর দিকে লাফিয়ে বেড়ানোর একদল ক্ষতিগ্রস্ত লোক, যা আমরা আগামীকালই দেখব। তারা প্রতিনিয়ত এক কাজ হতে অন্য কাজে, এক প্রকল্প হতে অন্য প্রকল্পে, এক লক্ষ্য হতে অন্য লক্ষ্যে নিরন্তর লাফিয়ে বেড়ায়। অন্য আরেকটি সাধারণ ব্যাপার হলো আমরা প্রতিনিয়ত জীবনের ব্যাপারে নিখুঁত ভারসাম্য খুঁজে বেড়াই, পেশাদার জীবন, অর্থায়ন, স্বাস্থ্য, ব্যক্তিগত অগ্রগতি, সম্পর্ক ইত্যাদি ব্যাপারে। এই পথের সমস্যা হলো আমাদের আসলে যথেষ্ট সময় এবং শক্তিও নেই জীবনের সব থেকে মনোযোগ প্রদানের। এই কারণে সাধারণভাবে জীবনের কোনো একটি ক্ষেত্র তুলে নেওয়াই দৃষ্টিপাত বা লক্ষ্যপাত করার জন্য সবথেকে কার্যকর সিদ্ধান্ত এবং সেই এক ক্ষেত্রেই অধিকাংশ সময় এবং শ্রম মাসের পর মাস প্রদান করাই সবথেকে কার্যকর সিদ্ধান্ত। একবার যখন আমরা সন্তুষ্টিমূলক উন্নতিতে পৌঁছে যাব, তখন আমরা জীবনে অন্য আরেকটি ক্ষেত্রে নিজের পূর্ণ দৃষ্টি প্রদান করতে পারব। এমন এক সময়ের কথা ভাবুন যখন আপনি জীবনে অনেক কিছু এক মুহূর্তে পরিবর্তন করতে চাচ্ছেন। সেক্ষেত্রে সম্ভাবনা হলো পুরোপুরি ব্যর্থ হয়ে যাওয়ার।
এমন সিদ্ধান্ত হয়তো কিছু সপ্তাহ বলবৎ রাখা সম্ভব, তবে শীঘ্রই অপ্রত্যাশিত কিছু ঘটবে। আপনি আপনার কাজগুলোকে অবহেলা করা শুরু করবেন এবং আপনি আপনার পূর্বের অনুৎপাদনশীল কাজের তালিকাতেই ফিরে যাবেন। একই জিনিস সব ক্ষেত্রেই প্রযোজ্য। হয়তো প্রাথমিক উত্তেজনা আপনাকে উৎপাদনশীল অনুভব করাতে পারে, তবে তা আদতে শেষ পর্যন্ত টিকে থাকে না। একজন কৌশলগত প্রণেতা হিসেবে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে মনোযোগ প্রদান করতে হবে। কখনো কখনো তা আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারেই। যখন আপনি সুস্বাস্থ্যের অধিকারী, তখন আপনি ভালো অনুভব করেন এবং লক্ষ্যের পথে এগিয়ে যেতে আরও বেশি শক্তির যোগান পান। আপনার মনস্তাত্ত্বিক একটি ব্যাপারও পরিলক্ষিত, যা আপনাকে আপনার আরামদায়ক জায়গার বাইরে নিয়ে আপনাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে পারে। যদি আপনি ইতিমধ্যে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন, তখন সেই একটি ক্ষেত্র হতে পারে অর্থনীতি। হয়তো আপনি আপনার বর্তমান চাকরি পছন্দ করছেন না এবং এই নেতিবাচক অবস্থা আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাবিত করছে। যদি এমনটাই হয়, আপনাকে অবশ্যই এই বিষয়টিতে মনোযোগ প্রদান করতে হবে। মনে রাখবেন, একটি ক্ষেত্রে মনোযোগ প্রদান করার মানে এই নয় যে আপনি অন্যান্য ক্ষেত্রকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। এর সাধারণ অর্থ হলো এ কাজে সময় এবং শ্রম ব্যয় করার মাধ্যমে দীর্ঘায়িত ফলাফল প্রস্তুত করা। সুতরাং যদি আপনি এই মুহূর্তে আপনার জীবনে একটিমাত্র ক্ষেত্রের উন্নতিকল্পে কাজ করতে থাকেন, তবে তার সবচেয়ে কার্যকর রূপে কোনটি হবে? এটা কি আপনার স্বাস্থ্য নাকি অর্থবিত্ত? কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং একজন কৌশলগত প্রণেতা হয়ে যান। এমন একটি ক্ষেত্র খুঁজে বের করুন যেটিতে আপনার জীবনের সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন নিহিত। এমন একটি লক্ষ্য লিখে রাখুন যেটিতে এই মুহূর্তে মনোযোগ প্রদান করবেন। নিশ্চিত করবেন যে এটি নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য হচ্ছে। সাধারণ একটি কর্মপদক্ষেপ লিখে রাখুন যা আপনাকে আপনার লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সেই ক্ষেত্রটিকে মনোযোগ প্রদান করুন যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্টিজনক ফলাফল অর্জন করছেন। এবার হতে পারে কয়েক মাস বা কয়েক বছরও কাজ করে যাওয়া এবং জীবনের পূর্ববর্তী ক্ষেত্রে দৃষ্টিপাত করুন। পর্ব 4: কার্যকরভাবে শেখা। 3.6 সর্বোচ্চ কার্যকরভাবে যা শিখেছেন তা প্রয়োগ করুন। শেষাংশে আমরা আমাদের অধ্যয়ন থেকে তাই ধরে রাখতে পারি যা শুধুমাত্র প্রায়োগিকভাবে ব্যবহার করেছিলাম। জন উলফ গ্যাং ফন গুয়েথ, কবি এবং নাট্যকার। কৌশলগত উৎপাদনশীলতা মানে যত বেশি সম্ভব তথ্য গ্রহণ নয়, বরং এর মানে আপনি যা শিখলেন তার ব্যবহার। এই অংশে আমরা দেখতে চলেছি কিভাবে সাধারণ মনে হওয়া শেখার ফাঁদগুলো এড়িয়ে যাওয়া যায়, সঠিক তথ্য খুঁজে বের করা এবং সঠিক পন্থায় তার ব্যবস্থাপনা। আমি বিশ্বাস করি এমন দুটি কাজ রয়েছে যা যে কোনো লক্ষ্য অর্জনে অবশ্যই করণীয়। সেগুলো হলো সঠিক তথ্য খুঁজে পেতে সক্ষম হওয়া এবং সেসব তথ্যকে ব্যবহার করার সক্ষমতা অর্জন, যা বাস্তবসম্মত ফলাফলের পথে আমাদের নিয়ে যাবে। আপনি যদি প্রতিনিয়ত নতুন নতুন তথ্যের দিকে দৃষ্টিপাত করতে থাকেন, তাও যথেষ্ট কর্মপদক্ষেপ গ্রহণ ব্যতিরেকে আপনি শেষমেশ হতবিহ্বল হয়ে লক্ষ্যের পথে উন্নতি ঘটানোর প্রক্রিয়াকেও নিষ্ক্রিয় করে ফেলবেন। অন্যদিকে আপনি যদি ভুল তথ্যের উপর নির্ভর করে অথবা ঠিক কৌশলের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ করে ফেলেন, আপনি তড়িঘড়ি করতেই শেষ হয়ে যাবেন, তাও নিজের সামনে কোনো ফলাফল উপস্থাপন করা বিনে। আর এজন্যই আপনাকে অবশ্যই দুটি উপাদানের ব্যাপারে সঠিকভাবে ভারসাম্য বজায় রাখতে হবে। 2. শেখার যে 5টি ভুল অধিকাংশ মানুষ করে। অধিকাংশ মানুষই জানে না কীভাবে কার্যকরভাবে শেখা যায় এবং প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকা এই পৃথিবীতে নতুন কিছু শেখা এবং নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানো অথবা কঠিন মুহূর্তেও সফল হওয়া, এসব ব্যাপারের সাথে কার্যকরভাবে শেখা সরাসরি সম্পর্কযুক্ত। চলুন দেখে আসা যাক সেই 5টি ভুল যা মানুষজন নতুন কোনো দক্ষতা শেখার ক্ষেত্রে অথবা কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে করে থাকে। সেগুলো হলো অতিরিক্ত শেখা, বিশ্লেষণের কষাঘাত, বিশ্রামের কর্মদক্ষতা, চকচকে বস্তুর তাড়না, দুর্বল পরিকল্পনা দক্ষতা। অতিরিক্ত শেখা: সঠিক সংখ্যক তথ্য একত্রিত করার সক্ষমতা এবং দক্ষতাটি সবারই শেখা প্রয়োজন। ব্যাপারটি হলো এমন ধরনের তথ্য খুঁজছেন এবং তা কত সহজে কার্যকরভাবে আপনার কার্য সাধনে সাহায্য করবে তা জানা। এটি আপনাকে আপনার লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যায় আরও সহজে এবং আরও দ্রুততার সাথে। অন্যভাবে প্রচুর পরিমাণে অপ্রাসঙ্গিক তথ্য সংগ্রহে অথবা খুব বেশি বিস্তারিতভাবে যাচাইয়ে।
এসব কার্যক্রম সহসাই অকার্যকর রূপে আপনার অতিমাত্রার বিশ্লেষণকে কষাঘাত করে। অতিরিক্ত শেখনকে এড়ানোর জন্য প্রথমে আপনার অনুসন্ধানের পরিধিটি জানুন। এর শুরুটা হয় আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটি অর্জনের ব্যাপারে স্পষ্টতা অর্জনের মাধ্যমে, এবং এও জানা বাধ্যতামূলক হয়ে যায় যে আপনি আসলে কোথায় পৌঁছাতে চাচ্ছেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন পিএইচডি শিক্ষার্থী হয়ে থাকেন এবং কোনো গবেষণামূলক প্রবন্ধের উপর কাজ করছেন, আপনাকে অনেক বেশি গবেষণাই করতে হবে। তবে একজন প্রাতিষ্ঠানিক কর্মীর প্রতিবেদন তৈরিতে এত গবেষণা তো আর প্রয়োজন নেই। এজন্যই আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনি কিসের জন্য অনুসন্ধান করছেন, তা কোথায় খুঁজে পাবেন, এবং শেষের ফলাফল দেখতে কেমন হবে। প্রথম উদাহরণে পিএইচডি শিক্ষার্থীর অনেকগুলো বই গবেষণা প্রবন্ধে পড়তে হবে। অন্যদিকে দ্বিতীয় উদাহরণের কর্মীর শুধুমাত্র অল্প কিছু নিবন্ধন পড়লেই অথবা পূর্বের প্রতিবেদন দেখলেই কিন্তু হয়ে যাচ্ছে। ব্যাপারটিকে তো সুন্দর এবং স্পষ্টই মনে হচ্ছে, তবে কিছু মানুষ এই স্পষ্ট ব্যাপারটিকে ব্যর্থ হয়ে যায়, তাও আবার তাদের তথ্য সংগ্রহের সুযোগ নির্ধারণ এবং মূল্যায়নে। তারা হয়তো তথ্যগুলো খোঁজার স্পষ্ট কৌশল প্রতিস্থাপনেও ব্যর্থ হয়ে পড়ে, আর এভাবেই তারা এই শিখতে থাকা ব্যাপারটিকেই গড়িমসি করার অন্য একটি পন্থারূপে ব্যবহার করতে থাকে। আপনার কি খবর? আপনার বর্তমান লক্ষ্য অর্জনে আপনার কোন ধরনের তথ্যগুলো সংগ্রহ করা প্রয়োজন? কর্মপদক্ষেপ: এমন একটি দক্ষতা বাছাই করুন যার উন্নতি সাধন করতে চাচ্ছেন অথবা অর্জন করতে চাচ্ছেন। এখন লিখুন কোন ধরনের তথ্য আপনি খুঁজছেন এবং সেগুলো পেলে কিভাবে সর্বোচ্চ কার্যকরভাবে তা ব্যবহার করবেন। বিশ্লেষণের কষাঘাত: এমন কোন নতুন তথ্য সংগ্রহের পর কোথা থেকে শুরু করতে হবে তা না জেনে আপনি কি কখনো হতবিহ্বল হয়ে পড়েছেন? ব্যাপারটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমরা শুধুমাত্র এক মুহূর্তে অনেক বেশি তথ্যই সংগ্রহ করতে পারি। আপনি যখন একের পর এক তথ্য গ্রহণ করতেই থাকবেন, তখন সে তথ্যগুলো চিবানো ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না। আর এর ফলাফল হতে পারে হতবিহ্বলতা, যা আপনার আত্মবিশ্বাস এবং প্রেরণা অর্জনের পথে বাধা সৃষ্টি করতে পারে। তথ্যের অধিকতা বিশ্লেষণের কষাঘাত এর রূপ নিতে পারে। নিম্নের কারণগুলোর বদৌলতে আপনার কাছে অনেক বিপরীতমুখী তথ্য চলে আসে। আপনি বিষয়ে অতিরিক্ত জটিলতায় আটকা পড়েন, বড় ছবি লক্ষ্য দেখতে ব্যর্থ হন। কথা হলো, উপরের কোনো বিষয়ই কিন্তু বাজে কিছু না। এমনকি কিছু ক্ষেত্রে তো একটি অত্যাবশ্যকীয়। যদি আপনি কোনো গবেষণা প্রবন্ধ লিখছেন, কিন্তু আপনি যদি সচেতন না হন, এগুলো বিরাট বাধারূপে আপনার সামনে অবস্থান করবে আর কার্যকরভাবে শেখার পথও বন্ধ করে দিবে। চলুন উপরের 3টি বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক। আপনার কাছে অনেক বিপরীতমুখী তথ্য চলে আসে। সঠিক তথ্য খুঁজে বের করা আরও অনেক বেশি জটিল হতে পারে। প্রথমের ভাবনা থেকেও জটিল। আপনি যদি আপনার কথা বিশ্বাস না করতে পারেন, শুধুমাত্র লোকমুখে শোনা কথাগুলোই চিন্তা করুন না। বাইরে তা কত গভীরে চলে গেছে। মুখে মুখে কথা পরিবর্তন হতে থাকে। এটাও নিশ্চিত যে আমাদের এদের মধ্যে কয়েকটি আংশিক সত্য, তবে সবগুলো তথ্য একই সময়ে পুরোপুরি সত্য হতে পারে না, অথবা ওজন কমানোর তালিকার কথাও বিবেচনায় আনতে পারেন। কত গভীরে, কোনটি ফলে কোনটি ফেলে কোনটির অনুসন্ধান করবেন। পেলেউকিটু, আটকিন্স, মেডিটারেন্স, বিজ্ঞান আরও কত। আপনি যদি আরও বেশি তথ্যের জন্য এদিক ওদিক ছুটতে থাকেন, তখন হয়তো বিপরীতমুখী অনেক তথ্য আপনার সামনে উপস্থিত হতে পারে। আপনার হাতে এমন পক্ষে বিপক্ষে ঘোরানোর যত তথ্য আসবে, আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া তত কঠিন হয়ে পড়বে, এবং ফলশ্রুতিতে আপনি তত কম পদক্ষেপ গ্রহণের পথে হাঁটতে থাকবেন, যা অতি বিশ্লেষণের কষাঘাত। উদাহরণস্বরূপ ভাবুন, আপনি একজন খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ এবং আপনি আপনার প্রথম অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ বিক্রি করতে চাচ্ছেন। তা বিক্রির জন্য আপনি অসংখ্য বিপণন গুরুর কথা শুনলেন। ভালো কথা। তাদের দেখে যেন মনেই হচ্ছিল তাদের কাছে এ সম্পর্কিত জাদুর বড়ি আছে। তবে সমস্যা হলো, সেই বড়িগুলো এক এক সময়ের জন্য ভিন্ন ভিন্ন প্রকৃতির। উদাহরণ হিসাবে সেই বিপণন বা বিক্রির মাধ্যমগুলো হলো ফেসবুকে গ্রুপ তৈরি করা, একটি ইউটিউব চ্যানেল তৈরি করা, সাক্ষাৎকার প্রদান করা, আপনার পথে কোনো প্রভাবশালী ব্যক্তি হতে প্রশংসাপত্র গ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রশিক্ষণের বিজ্ঞাপন চালানো, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অথবা লিঙ্কডইন। আরও অনেক প্রশিক্ষণ মাধ্যম তৈরি, ফেসবুকে বিজ্ঞাপন চালানো, এগুলো এক ধরনের প্রকল্পিত উদাহরণ। তবে এসব খুব সহজেই হতবিহ্বল হয়ে পড়ার মতো অবস্থায় নিয়ে যাবে।
আমরা পরবর্তীতে দেখব কিভাবে এসব ব্যাপারকে কার্যকরভাবে সামলানো যায়। খ, আপনি বিষয়ের অতিরিক্ত জটিলতায় আটকা পড়েন। আপনি আপনার শেখার মাধ্যমে সবসময়ই গভীর থেকে গভীরে পৌঁছে যান। অনেক গবেষক দশকের পর দশক একটি নির্দিষ্ট বিষয়ের উপর ব্যয় করে দেন এবং তখনও তাদের মনে হয় তারা সেই বিষয়ের অবরোহণের ভেতরেই এখনও প্রবেশ করতে পারেনি। উদাহরণস্বরূপ, কিছু পতঙ্গবিদ্যার বিজ্ঞানী শুধুমাত্র পিঁপড়ার উপর পড়াশোনা করেই দশক পার করে দিয়েছেন। অন্যরা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে আদিম সংস্কৃতির বিষয়ক পড়াশোনায়। আপনাকে আরও মূর্ত উদাহরণ প্রদানের জন্য, আমার এক বন্ধু আছে যে বছরের পর বছর জাপানের গ্রামগুলোয় লুকিয়ে থাকা খ্রিস্টানদের নিয়ে গবেষণা করে গেছে, যারা ইডো পর্বে জাপানের ইতিহাসের একটি অধ্যায় আত্মগোপনে ছিল। এখন কথা হলো, অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে এত বেশি পরিমাণে জানতে হবে না। যখন আপনি একটি অনুসন্ধান চালাবেন, আপনার লক্ষ্য থাকবে বোঝাপড়ার মাধ্যমে দ্রুত তথ্য আরোহণ, কিন্তু গভীরতর অনুসন্ধানকারী হিসাবে আপনি অজান্তেই বিষয়ের সকল জটিল তথ্যের কাছাকাছি পৌঁছে যান। তখন যা দেখার প্রয়োজন পড়ে তা বাদে সবই আপনি দেখতে থাকেন। শীঘ্রই আপনি নিজেকে এমন এক পর্যায়ে আবিষ্কার করেন যেখানে আপনি আর কোনো ধাঁধার সমাধান করতে পারেন না। ধাঁধার সমাধান করার জন্য ধাঁধার ইতিহাস তো আর জানা লাগে না। অন্যভাবে বলা যায়, আপনি গাছের জন্য যেন বনই দেখতে পারছেন না। ফলস্বরূপ আপনি হতবিহ্বল হয়ে পড়েন। এমন ঘটলে তা চিহ্নিত করাই মূল কাজ হয়ে দাঁড়ায়। আপনি অতিরিক্ত গভীরে তলিয়ে যাচ্ছেন কিনা খুঁজে বের করা কঠিন নয়। সাধারণভাবেই নিজেকে যাচাই করুন এবং দেখুন কখন বিষয়গুলো বিভ্রান্তি রূপ নিচ্ছে। দেখুন কখন প্রতিবন্ধকতা আসছে, আত্মবিশ্বাস হারাচ্ছে, নাকি প্রেরণার ঘাটতি দেখা দিচ্ছে। এর সাধারণ অর্থ হলো, আপনি যতটা না চাবাতে পারেন তার থেকে বড় কামড় দিচ্ছেন। এমনটা যখন ঘটবে, পিছিয়ে আসুন। কোথাও নির্দিষ্ট করে তাকানোর পরিবর্তে পুরো ছবিটাই দেখুন। উদাহরণস্বরূপ, আপনি একটি নিবন্ধ লেখার জন্য অনুসন্ধান চালাচ্ছেন। আপনি কিছু বই পড়লেন, ব্যাস হয়ে গেল। আপনি যদি আরও বেশি পড়তে থাকেন, বিষয়ের আরও গভীরে পৌঁছাতে থাকেন, আপনি তখন শুধু আরও সূক্ষ্ম সব পড়াশোনার জালে আটকাতে থাকবেন আর নতুন নতুন উপাখ্যানের কাহিনীর অংশবিশেষ দেখতে পাবেন। তখন অবিসম্ভাবী হয়ে দাঁড়াবে আপনার হতবিহ্বল হয়ে পড়া। বিষয়ের সাথে বোঝাপড়ার পরিবর্তে আপনার বিভ্রান্তি বাড়তে থাকে। পরিপ্রেক্ষিতে ধাঁধার আর সমাধান হয় না। এখন প্রাসঙ্গিক তথ্য সংগ্রহে আপনাকে আপনার বিষয়ের পরিচিতির উপর সাধারণ কোনো নিবন্ধ বা ভিডিও দেখার মাধ্যমে শুরু করতে হবে। এরপর যদি আপনি আপনার আরও গভীরে সাঁতার কাটার প্রয়োজন পড়ে কাটতে পারেন, তবে সেই গভীরতার চিন্তাটা পরেই আনুন। মূল কথা হলো, আপনাকে কম তথ্য সংগ্রহ করে বেশি পদক্ষেপ গ্রহণ করতে হবে। বড় ছবি বা লক্ষ্য দেখতে ব্যর্থ হন। যখন আপনি বেশি থেকে বেশি তথ্য আয়ত্ত করার চেষ্টা করতে থাকেন, অচিরেই আপনি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি, বড় ছবি বা লক্ষ্য দেখার হারাতে থাকেন। আপনি যত বেশি বিস্তারিতভাবে দেখা শুরু করেন, আপনার জন্য অপ্রয়োজনীয় তথ্য বাদ দেওয়া তত কঠিন হতে থাকে। তখন সব কিছুই আপনার মস্তিষ্কে ঝাপসা হতে শুরু করে এবং আপনি বিভ্রমেই কর্মপদক্ষেপগুলো শেষ করে ফেলেন। বিভ্রমের কর্মদক্ষতা। অন্য আরেকটি ব্যাপার মানুষজন যেটির সম্মুখীন হয়, বিভ্রমের কর্মদক্ষতা। সহজার্থে ব্যাপারটি আপনাকে বিশ্বাস করায় আপনি শিখছেন, যেখানে বাস্তবতা হলো আপনি কার্যকরী কিছুই শিখছেন না। শুধুমাত্র কোনো কিছুতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে থাকা মানে এই নয় যে আপনি নিজের উন্নতি ঘটাচ্ছেন। আপনি হয়তো আপনার বন্ধুর সাথে প্রতি রবিবার বছরের পর বছর টেনিস খেলে চলেছেন, তবে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়া সেখানে প্রবল উন্নতি ঘটানো আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি যখন কিছু শিখছেন অথবা কিছু অর্জনের জন্য কাজ করছেন, নিজের প্রতি সৎ হন। আপনি কি আদতে উন্নতি করছেন? দ্রুততার সাথে উন্নতি করার জন্য কোনো মাধ্যম কি আছে? এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনি অনুধাবন করতে পারবেন কোন কাজটি সহজ, যা আপনাকে ভালো অনুভব করায়, কোনটি কার্যকর এবং কঠিনও। আপনি যদি অন্যদের তুলনায় দ্রুতভাবে শিখতে চান, আপনাকে অবশ্যই যা কঠিন তাই করতে হবে। চকচকে বস্তুর তাড়না। আপনি কি এক কাজ হতে অন্য কাজে লাফিয়ে বেড়ান? কোনো উন্নতি ছাড়াই কি আপনি একটির পর একটি বই, একের পর এক ভিডিও দেখতে থাকেন? যদি এমনই হয়, আপনি হয়তো চকচকে বস্তুর তাড়নায় মত্ত।
এমন কিছু আবির্ভাবের অর্থ হলো আপনি কোনো এক কাজের উপর অনড় থাকতে পারছেন না, যার ফলে বাস্তবসম্মত ফলাফলও আপনার হাতে ধরা দিচ্ছে না। কোনো একটি বিষয়ের উপর মনোযোগের সাথে কাজ করার পরিবর্তে আপনি একটি বাচ্চার মতো এখন এই খেলনা তখন সেই খেলনা ধরে বসে আছেন। চকচকে বস্তুর তাড়না একটি অন্যতম কারণ অধিকাংশ মানুষের লক্ষ্য ব্যর্থ হওয়ার পিছনে। তখন তারা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কার্য সাধনেও ব্যর্থ হয়ে পড়ে। এর থেকে বের হয়ে আসার জন্য সত্যিকার অর্থে কী করতে হবে লিখুন এবং নিজের উৎপাদনশীলতাকে আকাশের উঁচু সীমানায় নিয়ে যান। দুর্বল পরিকল্পনার দক্ষতা। আপনি হয়তো অন্য আরেকটি ব্যাপারের মুখোমুখি হয়েছেন, শেখার নির্দিষ্ট একটি তালিকা প্রতিস্থাপন। ফলস্বরূপ আপনি মহা অগোছালো, যা আপনার শেখার কার্যক্রমকে অকার্যকর হিসাবে প্রস্তুত করে। উদাহরণস্বরূপ, আপনার যতটা প্রয়োজন আপনি হয়তো তার থেকে অনেক বেশি শিখছেন, তাও পরিকল্পনাহীনের মতো। এমন ভুল এড়ানোর জন্য আপনাকে অবশ্যই সুচিন্তিতভাবে নির্দিষ্ট করে খুঁজে নিতে হবে আপনি কী শিখতে চাচ্ছেন এবং তা কোন পথে সেরাভাবে শেখা যাবে। আর কৌশলগত প্রণেতা বলতে ঠিক এমনটি বোঝানো হয়। পরবর্তী অংশে কিভাবে পরিকল্পনা করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব। 3. কিভাবে আরও বেশি কার্যকরভাবে শেখা যায়। এখন আমরা শেখার মূল ফাঁদগুলো নিয়ে কথা বলবো। দেখা যাক কার্যকরভাবে শেখার জন্য আপনি কি করতে পারেন। শেখার ব্যাপারে আশাবাদী হওয়ার জন্য আপনার অবশ্যই তথ্য সংগ্রহের মাত্রা কমিয়ে আনা এবং ফল লাভের সম্ভাবনা বাড়িয়ে আনার প্রয়োজন। আপনাকে কম তথ্য সংগ্রহ করতে হবে এবং বেশি পরিমাণ পদক্ষেপ গ্রহণ করে যেতে হবে। আপনি যদি এমনটা করতে পারেন, আপনার শেখার ক্ষমতা নাটকীয়ভাবে বাড়তে থাকবে। অতিরিক্ত শেখা বন্ধের জন্য কয়েক পা পিছিয়ে আনুন এবং সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করুন। 1. আপনি কী শিখতে চাচ্ছেন? এই প্রশ্নটি আপনার কেমন তথ্য প্রয়োজন তা খুঁজে পেতে এবং সংগ্রহ করতে সাহায্য করবে এবং কতটুকু গভীরে যেতে হবে তাও নির্দেশ করবে। 2. আপনার কেন এটি শেখা প্রয়োজন? এই প্রশ্নটি আপনাকে সাহায্য করবে পুরো কৌশলাদিকে একটি নির্দিষ্ট সীমানায় সীমানারেখায় পৌঁছে দিতে। শেষাংশে ফলাফল দেখতে কেমন হবে? সর্বশেষ ফলাফল দেখতে কেমন হবে তার একটি স্পষ্ট দৃশ্যপট মস্তিষ্কে অঙ্কিত থাকলে সে পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে তা সাহায্য করবে এবং তখন আপনি প্রয়োজন ভেদে সঠিক মানুষদের জিজ্ঞাসা করতে পারবেন, সঠিক বই পড়তে পারবেন এবং সঠিক পথে বুদ্ধিমত্তার সাথে এগোতে পারবেন। 4. শেখার সেরা মাধ্যম। আপনি যখন একবার সেরা পথটি খুঁজে পেলেন, আপনি তখন কার্যকরী পরিকল্পনা এবং পদক্ষেপ সাজানোয় সক্ষম হয়ে উঠতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি একটি বিদেশি ভাষা শিখতে চাচ্ছেন। প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি নির্দিষ্ট কোনটি শিখতে চাচ্ছেন। আপনি কি সেই ভাষায় কথা বলার সক্ষমতা অর্জন করতে চাচ্ছেন? আপনি কি সেই ভাষায় উচ্চ শ্রেণীর রচনা সমগ্র পড়তে চাচ্ছেন, অথবা আপনি কি তা আপনার ব্যবসায় ব্যবহার করতে চাচ্ছেন? আপনার শেখার পন্থা আপনার লক্ষ্যের উপর নির্ভর করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি বিদেশি কোনো ভাষার বই পড়তে চান, আপনাকে হয়তো অনেক সময় ব্যাকরণের পিছনে ব্যয় করতে হবে, কিন্তু শুধু বলার জন্য শেখার ব্যাপারটা পুরো উল্টো। যাই হোক, আপনি যদি সাধারণ অর্থে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকতে চান, আপনার মনোযোগ বই পড়ার দিকে না দিয়ে কথা বলা শেখার দিকে দিলেই চলবে। দ্বিতীয়ত, আপনাকে অবশ্যই তা শেখার পেছনে কারণ জানতে হবে। সেই শিক্ষা আপনার লক্ষ্য অর্জনে কতটা সাহায্য করবে তা আপনার দৃশ্যপটের সাথে কীভাবে মিলে যায়। যখন আপনার অধিকাংশ শিক্ষা বড় স্বপ্ন অর্জনের পথে পাথর ভাঙা কষ্ট করে যাচ্ছে, তখন আপনার প্রেরণা থাকে শীর্ষে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও বেশি মরিয়া হয়ে ওঠেন। সফলতার আগে থামা নয়। আপনি অন্য একটি ভাষা শেখার জন্য অনুপ্রাণিত তখন হতে পারবেন যখন তা বড় ধরনের লক্ষ্যের অংশ হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি রাশিয়ান ভাষার কোনো বই পড়তে মরিয়া হয়ে থাকেন, তখন আপনি সহসাই রাশিয়ান পড়ার জন্য অনুপ্রাণিত হতে থাকবেন। আপনি যদি জাপানি সংস্কৃতির ব্যাপারে উৎসাহিত হয়ে থাকেন, তখন আপনি হয়তো জাপানি ভাষা শেখার আকাঙ্ক্ষা অনুভব করবেন, অথবা আপনি যদি আমেরিকান চলচ্চিত্র পছন্দ করে থাকেন, আপনি হয়তো ইংরেজি উন্নতি করতে উদ্দীপ্ত হয়ে উঠবেন। তৃতীয়ত, আপনার অবশ্যই শেষাংশের ফলাফল সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। সংক্ষেপে নিচের প্রশ্নটির উত্তর প্রদান জরুরি। আমি এটি কেন শিখছি? বিদেশি কোনো ভাষার ক্ষেত্রে আপনি হয়তো নিজেকে জিজ্ঞেস করতে পারেন, আমি এই ভাষাটি কিসে ব্যবহার করব? এটি কি বই পড়ার জন্য, কাজের জন্য,
সে ভাষায় চলচ্চিত্র দেখার জন্য? আপনি কি কোনো গবেষণা বা অনুসন্ধানের পেছনে ছুটতে থাকেন? আপনি যদি কোনো গবেষণা বা অনুসন্ধানের পেছনে ছুটতে থাকেন, তো সেই গবেষণা বা অনুসন্ধান নির্দিষ্টভাবে কিসের জন্য? আপনার আশানুরূপ ফলাফল নিয়ে ভাবনা কী? সেটি কি 5 পৃষ্ঠার কোনো গবেষণাপত্র নাকি 50 পৃষ্ঠার? তা কি কোনো স্লাইড উপস্থাপন? এর অন্তর্ভুক্ত বিষয়গুলি কী? আপনি আসলে কাজটি কেন করছেন? আপনি যখন বিষয়গুলোতে অনিশ্চয়তায় ভুগবেন, তখন আপনার উচ্চপদস্থ কারো দ্বারস্থ হন অথবা সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট কারোর সাথে যোগাযোগ করুন। আপনি যদি কোনো বস্তুর নির্মাতা হয়ে থাকেন, নিজেকে জিজ্ঞেস করুন সর্বশেষ বস্তুটি দেখতে কেমন হবে। এই একটি ব্যাপার জানা আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিসাদি খুঁজে পেতে সেরাভাবে সাহায্য করবে। যে বইটি আপনার কেনা প্রয়োজন, সে ওয়েবসাইটে আপনার যাওয়ার প্রয়োজন অথবা যাদের সাহায্য আপনার নেওয়া প্রয়োজন। চতুর্থত, একবার যখন জেনে যাবেন আপনি কী শেখার চেষ্টা করছেন, কেন তা আপনাকে শিখতে হবে, চূড়ান্ত ফলাফল দেখতে কেমন হবে, আপনি তখন একটি বিস্তারিত কর্মপরিকল্পনা সাজিয়ে ফেলতে পারবেন। আপনি তখন সেই দক্ষতাটি ভালোভাবে শেখার পথ খুঁজে পাবেন এবং নির্দিষ্ট সেই মাধ্যমটি ব্যবহারের মাধ্যমে আপনার শেখার লক্ষ্য অর্জন করে ফেলতে পারবেন। এমনটা করার পর একটু শান্ত হয়ে বসুন এবং কার্যকরভাবে শেখার প্রক্রিয়ার পথে এগিয়ে যান। যখনই আপনার কোনো সাধারণ প্রশ্নের উত্তর খোঁজার প্রয়োজন পড়বে, তখনও তড়িঘড়ি করে সেই প্রশ্নে নিজেকে ডুবিয়ে দিয়ে এবং জটিলতায় আটকা না পড়ে কিছুটা সময় নিয়ে ভাবনা সহজাতভাবেই একটি ভালো সূচনার লক্ষণ। সাধারণ এই চর্চাটি আপনাকে আরও ভালো চিন্তক রূপে প্রতিষ্ঠিত করবে এবং আপনাকে সাহায্য করবে সেরা একজন কৌশল প্রণেতা রূপে আবির্ভাবের। 4. আপনার শেখার লক্ষ্যকে আরও নির্দিষ্ট করুন। একটি নির্দিষ্ট লক্ষ্য এবং নির্দিষ্ট সময়সীমা থাকা আপনাকে শেখার জন্য অনুপ্রাণিত করবে। উদাহরণস্বরূপ, বিশ্ববিদ্যালয়ের থাকাকালীন আমি যখন জাপানিজ শিখছিলাম, আমি তখন জাপানি ভাষায় একটি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলাম। সেই পরীক্ষাটি প্যারিসে বছরে একবারই হয়, যা আমার স্পষ্ট একটি সময়সীমা দিয়েছিল এবং আমার সাহায্য করছিল আমার শেখার পরিধি নির্ধারণে। অবশ্যই আপনার প্রাতিষ্ঠানিক কোনো সময়সীমার প্রয়োজন নেই। আপনি নিজেই তো নিজের একটি সময়সীমা তৈরি করতে পারেন। উদাহরণ হিসেবে বলা যাক, আপনি স্পেনিশ শিখতে চাচ্ছেন। আপনি তখন সিদ্ধান্ত নিতে পারেন আপনি আপনার এক স্পেনিশ বন্ধুর সাথে আগামী 31শে অক্টোবর স্পেনিশ ভাষায় কথা বলবেন। এটিকে আরও কার্যকর করার জন্য আপনি সেই ভাব বিনিময়ের বিষয়গুলোকেও নির্দিষ্ট করে দিতে পারেন। পরিচিত পর্ব, ঘুরে বেড়ানোর গল্প এবং ভবিষ্যৎ ভাবনা। মূল কথা হলো, আপনাকে অবশ্যই জলের ন্যায় স্বচ্ছ থাকতে হবে, যা আপনাকে আপনার শেখার সুযোগ নির্ধারণে সাহায্য করবে, বাস্তবসম্মত ফলাফল এনে দিবে, পদক্ষেপ গ্রহণে অনুপ্রাণিত করবে, সময়সীমার মাধ্যমে তাড়াহুড়োময় সীমারেখা সৃষ্টি করে দেবে, আপনার কেন সুসজ্জিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের পথকে সক্রিয় করে দেবে। 5. যথাসম্ভব শেখার সেরা কৌশলটি খুঁজুন। আপনি যখন আপনার লক্ষ্য নির্ধারণ করেই ফেলেছেন, এবার সময় হলো যথাসম্ভব সেরা কৌশলটি প্রস্তুত করা। এমনটা করার জন্য আপনার মাথায় পরিপূর্ণভাবে লক্ষ্যের সম্ভাবনাগুলোকে একত্রিত করুন। আপনার কতটা শেখা প্রয়োজন? আপনার কি দর্জনখানেক বই পড়তে হবে নাকি শখানেক নিবন্ধন পড়তে হবে? আপনার কি অনেকগুলো ভিডিও দেখতে হবে নাকি একটি মাত্র প্রশিক্ষণের সাথে যুক্ত হলেই হবে? সঠিক কৌশলটি চিহ্নিতকরণে আমি আপনাকে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণের জন্য উৎসাহিত করব। এমন একজন বন্ধু খুঁজে বের করুন যে ইতিমধ্যেই আপনি যা শিখতে চাচ্ছেন বা অর্জন করতে চাচ্ছেন তা শিখেছে বা অর্জন করেছে, যা অর্জনে আপনি আজও হিমশিম খাচ্ছেন। নিজেকে কার্যকরভাবে শেখার এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ খুঁজে পাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করুন। লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনাকে সর্বোচ্চ করার জন্য কয়টি কর্মপরিকল্পনা তৈরি করুন। প্রতিটি বিষয়কে আরও গভীরভাবে আলোচনা করা যাক। বন্ধু বা পরিচিত কাউকে খুঁজুন যে ইতিমধ্যেই এই ধরনের লক্ষ্য অর্জন করেছে। সম্ভাবনা আছে যে আপনি যাই শেখার অথবা অর্জনের চেষ্টা করেছেন তা অন্য কেউ হয়তো এর আগেই শিখে ফেলেছে অথবা অর্জন করে ফেলেছে। যাই হোক, আপনার প্রথম কাজ হবে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করা এবং তার থেকে সফলতার গোপন উপকরণগুলো জেনে নেওয়া। অবশ্যই এর মানে এই নয় যে তাদের মাধ্যম এবং উপকরণ আপনার ক্ষেত্রেও একইভাবে কাজে দেবে, তবে শুরু করার জন্য অন্ততপক্ষে তা একটি ভালো দিক নির্দেশনা হতে পারে। এমন কাউকে খুঁজে পেলে আমি আপনাকে নিচের প্রশ্নগুলো করতে বলবো। আপনার শেখার কৌশল কী ছিল? আপনার জন্য সবথেকে কার্যকর পন্থা কী ছিল? সবথেকে বেশি কষ্ট কোন ক্ষেত্রে হয়েছে এবং তা থেকে পরিত্রাণ কীভাবে পেয়েছিলেন? আপনি যদি সেই দক্ষতাগুলো পুনরায় শিখতে চান, কোন কাজটি করবেন?
আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনি কিভাবে শেখার পথে এগিয়ে যেতেন? আমার আরও জানা উচিত এমন কিছু আছে? আপনি যতক্ষণ একবার সাক্ষাৎকারটি শেষ করেছেন, ততক্ষণ আপনার শিক্ষা নেওয়ার সেরা পন্থা সম্পর্কে ভালো একটি ধারণা হয়ে গিয়েছে। আশা রাখাই যায়। কার্যকরভাবে শেখার এবং কাঙ্ক্ষিত পথ খুঁজে পাওয়ার ব্যাপারে নিজেকে জিজ্ঞেস করুন। এতক্ষণে আপনি হয়তো আপনার শেখার কৌশল নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। চলুন এক ধাপ এগিয়ে যাওয়া যাক। এমনটা করার জন্য নিজের বুদ্ধিমত্তার সাথে 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করুন, যার মাধ্যমে লক্ষ্য অর্জনের কৌশল সম্পর্কে ভালো একটি ধারণা আপনার অর্জন হবে। নিজেকে জিজ্ঞেস করার জন্য নিচে কিছু প্রশ্ন দেওয়া হলো। আমি কীভাবে যথাসম্ভব এবং কার্যকরভাবে শিখতে পারবো? আমার কোন কাজটি করা এড়ানো উচিত? ভালো কৌশলটি সবসময় অনুৎপাদনশীল কার্যক্রমকে প্রত্যাখ্যান করে। অতিরিক্ত শেখার ব্যাপারটি কেমন এবং কিভাবে এটি এড়ানো যায়? আমি কেমন ধরনের শেখার ফাঁদে পড়তে পারি? নিশ্চিত করুন যে আপনি যথাসম্ভব সবগুলো প্রশ্নের উত্তর প্রদান করেছেন। লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা বাড়ানোর জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করুন। একটি ভালো কৌশল তৈরির জন্য প্রায় সকল তথ্যই আপনার হাতে এই মুহূর্তে রয়েছে। চলুন বাস্তবসম্মত একটি পরিকল্পনা তৈরি করা যাক। আপনার কর্মপরিকল্পনাকে সংজ্ঞায়িত করার জন্য নিজেকে নিম্নোক্ত প্রশ্নগুলো করুন। দৈনিক কোন কাজগুলো আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা প্রদান করে? সে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে কত সময় বিনিয়োগ করতে হবে? সে পথের প্রধান মাইলফলকটি কী? কর্মপদক্ষেপ: আপনার শেখা এবং করার অনুপাতটা পরিবর্তন করুন। করার প্রচেষ্টা বেশি থাকবে, শেখার কম। কিছু শেখার জন্য একটি লক্ষ্য নির্বাচন করুন এবং সেটি সাধারণ কর্মপরিকল্পনা তৈরি করুন। এমনটা করার জন্য নিশ্চিত হন যে আপনি ঠিক কী শেখার চেষ্টা করছেন এবং তার সম্ভাবনাকে সংজ্ঞায়িত করতে পেরেছেন। গবেষণা চালনার মাধ্যমে এবং বন্ধুদের জিজ্ঞেস করার মাধ্যমে আপনি শেখার সেরা উপায়টি খুঁজে পেয়েছেন এবং ধারাবাহিক উন্নতি সাধনের জন্য সাধারণ একটি কার্যতালিকা তৈরি করুন। 6. সঠিক দক্ষতাটি শিখুন। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন দক্ষতাগুলো আপনার শেখা প্রয়োজন? নেতৃত্বের দক্ষতা, লেখার দক্ষতা, বক্তৃতা দেওয়ার দক্ষতা, প্রযুক্তির দক্ষতা এবং সেসব দক্ষতা শেখার ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে আগে পরে কীভাবে সাজাবেন? সত্যিকার অর্থে উৎপাদনশীল হওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিক দক্ষতাটি শিখতে হবে। এই অংশে আমি সঠিক দক্ষতা বলতে কী বোঝাচ্ছি তা নিয়ে আলোচনা করব এবং সেসব সঠিক দক্ষতা আপনি কীভাবে খুঁজে পাবেন সে সম্পর্কেও জানাবো। যেসব দক্ষতা অবশ্যই শিখতে হবে সেগুলো খুঁজুন। এখানে অসংখ্য দক্ষতা রয়েছে যা আপনি শিখতে পারেন, তবে আপনার সময়ের সীমাবদ্ধতাও রয়েছে, সুতরাং আপনাকে নির্বাচনটাও ভালোভাবেই করতে হবে। এখন কথা হচ্ছে দক্ষ হওয়াটাই গুরুত্বপূর্ণ, কারণ নতুন দক্ষতা অর্জন করা আপনার উৎপাদনশীলতার ক্রমবর্ধমানতাকে সক্রিয় করে তোলে। আপনি যদি একটি নির্দিষ্ট দক্ষতা বারবার চর্চা করতে থাকেন, দিন শেষে একজন অদক্ষ মানুষ থেকে তা বেশি ফলাফলই অর্জন করতে পারবেন। এমনকি অর্থনীতিবিদরা এই ব্যাপারটি নিয়েই পড়াশোনা করেন। শ্রম বিভাজন: আপনি চাইলে সবই নিজে করতে পারেন, শিকার, কাপড় বোনা, ঘর বানানো ইত্যাদি। অথবা আপনি শুধু অল্প কয়েকটি কাজে মনোযোগ প্রদান করতে পারেন যেগুলিতে আপনি দক্ষ এবং ভালো। বাকি সব প্রয়োজনীয় বস্তু অন্যদের থেকেও সংগ্রহ করতে পারবেন। তবে কোনো গুরুত্বপূর্ণ দক্ষতাটি আপনার শেখা উচিত এবং কেন? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনি কী অর্জন করতে চাচ্ছেন তার উপর। তবে এতটুকু আলোচনা আপনাকে হয়তো সাহায্য করছে না, করছে কি? সুতরাং অন্য কোনো দক্ষতায় দক্ষ হতে চাওয়ার পূর্বেই অল্প কিছু জিনিস পুনরায় দেখা যাক। নিচে এ সম্পর্কিত মূল উপাদানগুলো ব্যাখ্যা করা হলো। এই দক্ষতা কিভাবে আমাকে আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাহায্য করবে? আপনার সময় এবং শক্তিমত্তার সাথে সত্যিকার অর্থে কৌশলী হওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ হয়ে উঠতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন লেখক হতে চান কিন্তু লেখায় সময় ব্যয় করছেন না, তাহলে তো আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। একইভাবে আপনি যদি একজন শিক্ষক হতে চান, তবে আপনার যোগাযোগ দক্ষতার নিম্নমানের। এবার আপনি যত জ্ঞানী হন না কেন, শিক্ষকতা আপনাকে বেশ নাকানি চুবানি খেতে হবে। এখন গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য নিয়ে চিন্তা করুন যা আপনি অর্জন করতে চান। এরপর নিজেকে জিজ্ঞেস করুন, এই লক্ষ্যটি অর্জনের সম্ভাবনাকে বাড়ানোর জন্য আমাকে কোন নির্দিষ্ট দক্ষতার উন্নতি সাধন প্রয়োজন পড়বে। আপনার বিক্রয় দক্ষতার উন্নতি প্রয়োজন, লেখার দক্ষতার উন্নতি প্রয়োজন, নেতৃত্বের দক্ষতার উন্নতি প্রয়োজন, সাংগঠনিক দক্ষতার উন্নতি প্রয়োজন। মোটের উপর যখন কথা আসে কৌশলগত উৎপাদনশীলতার, আপনাকে অবশ্যই সুনিশ্চিত করতে হবে আপনি লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করেছেন এবং তার উন্নয়নে কাজ করে চলেছেন। এরপর আপনাকে অবশ্যই সেই দক্ষতাকে
অভ্যাসে বাস্তবায়ন এবং প্রায়োগিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে সেসব দক্ষতাকে সক্রিয় করে তুলতে হবে। খ, কোন দক্ষতার সবথেকে বড় সুবিধা রয়েছে? কোন দক্ষতার সবথেকে বড় সুবিধা রয়েছে? সকল দক্ষতা থেকেই মাপের ভার বহন করে না। সকল দক্ষতা একই মাপের ভার বহন করে না। কিছু দক্ষতা অন্য দক্ষতা থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবথেকে গুরুত্বপূর্ণ একটি দক্ষতাকে আমি বলি পরিবর্তনযোগ্য দক্ষতা। এই পরিবর্তনযোগ্য দক্ষতাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া যায় এবং এমন দক্ষতার মাধ্যমে অন্যান্য দক্ষতাও সহজে অর্জন করা যেতে পারে। উদাহরণ হিসেবে আপনার দ্রুত এবং কার্যকরভাবে শেখার ক্ষমতাই হলো পরিবর্তনযোগ্য দক্ষতা। একবার যখন আপনি জেনে যাবেন কীভাবে নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে হয়, তা আপনার জীবনের সবথেকে ইতিবাচক ধারণার বীজ বুনে যাবে। পরিবর্তনযোগ্য দক্ষতা সত্যিই ক্ষমতাবান। আমার মতে আপনার যেসব পরিবর্তনযোগ্য দক্ষতার উন্নতি করতে হবে সেগুলো কিছু উদাহরণ দেওয়া হলো। কীভাবে কার্যকরভাবে করা যায় তা শেখা। অন্যদের তুলনায় দ্রুত কিছু শেখা আপনাকে জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সুবিধা প্রদান করবে। স্পষ্ট মনোযোগ, আপনার চিন্তা ছড়িয়ে যাওয়ার সক্ষমতা এবং স্পষ্ট ধারণা আপনার জীবনকে আরও প্রভাবকে দৃঢ় করে। মনোযোগের সাথে শোনা, পুরোপুরি উপস্থিতি এবং অন্যদের পুরো বক্তব্য শোনা আপনার ব্যক্তিগত জীবন এবং প্রাতিষ্ঠানিক জীবনের গুণাবলী উন্নতি প্রক্রিয়া সক্রিয়করণে দারুণভাবে ভূমিকা রাখে। আপনার কী খবর? আপনি যদি অন্য কোনো নতুন দক্ষতায় উন্নতি সাধন করতে চান, তবে দীর্ঘমেয়াদে কোনটির প্রভাব আপনার জীবনে সবচেয়ে বেশি হবে? মনে রাখবেন, মাত্র অল্প কিছু দক্ষতায় দক্ষ হয়ে ওঠা আপনার উৎপাদনশীলতা এবং জীবনকে নাটকীয়ভাবে উন্নতির শিখরে নিয়ে যাবে। গ, কোন দক্ষতাগুলো বাধার মতো কাজ করে? কোন দক্ষতা আপনার শক্তিকে বাড়িয়ে দেয়? যখনই আপনি নতুন দক্ষতা অর্জন করতে চাচ্ছেন, তখনই অন্য দক্ষতা অর্জনের দরজা বন্ধ করে দিচ্ছেন। অন্যভাবে বলা যায়, যখন আপনি একটি দক্ষতাকে বাছাই করে নিচ্ছেন, একই সময়ে তখন পরোক্ষভাবে অন্য আরেকটি দক্ষতাকে প্রত্যাখ্যান করছেন। এজন্যই আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। আপনি যে কাজটি দুর্বলভাবে করছেন সেটির উন্নতি করা উচিত হবে সময় বিনিয়োগের মাধ্যমে, নাকি আপনার সকল সক্ষমতা এমন কাজে ঢালবেন যেটিতে আপনি ইতিমধ্যেই বেশ ভালো? উত্তরটি আসলে আপনার লক্ষ্যের উপর নির্ভর করছে। সাধারণভাবে আমি বিশ্বাস করি আপনার শক্তিমত্তায় মনোযোগ প্রদান করাই বেশ কার্যকর। যাই হোক, কিছু ক্ষেত্রে আপনার দুর্বলতা নিয়ে কাজ করাও বেশ কাজে দিবে। কীভাবে ভাববেন তা এখানে দেওয়া হলো। যখন শক্তিমত্তায় মনোযোগ প্রদান করবেন, যখন আপনি আপনার শক্তিমত্তায় মনোযোগ প্রদানের মাধ্যমে ইতিবাচক ফলাফল দেখতে পারবেন, সেদিকেই মনোযোগ টিকিয়ে রাখুন। আপনি যদি আপনার শক্তিমত্তা কী তা নিয়ে অনিশ্চয়তায় থাকেন, সেসব ক্ষেত্রের দিকে দৃষ্টিপাত করুন। সেসব ক্ষেত্রে ইতিবাচক ফলাফল এবং মন্তব্য পাচ্ছেন। উদাহরণস্বরূপ, আপনি যেসব ক্ষেত্রে ইতিবাচক ফলাফল এবং মন্তব্য পাচ্ছেন, উদাহরণস্বরূপ আপনি যখন অ্যামাজনে আমার প্রথম বইটি উন্মোচন করেছিলাম, যখন অ্যামাজনে আমার প্রথম বইটি উন্মোচন করেছিলাম, আমি অনেক বেশি ইতিবাচক সাড়া পাই। ফলস্বরূপ আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি আমার বৃহৎ জীবনে এক বড়সড় পর্ব বেশি বেশি লেখার প্রতি উৎসর্গ করে দেব। যদি মন্তব্যগুলো নেতিবাচক থাকতো, আমি হয়তো এদিকে হাল ছেড়ে দিতাম এবং অন্য যে কাজে আমি ভালো সেদিকে মনোযোগী হতাম। অন্যদিকে আমি ক্যামেরার সামনে অত সুবিধা করতে পারি না। অন্যরা হয়তো এক্ষেত্রে অল্প শ্রম দিয়ে খুব ভালো ফলাফল অর্জন করে ফেলতে পারে। যেহেতু পারি না, তাই আমি আমার সাক্ষাৎকার এবং কথা বলার ধরন পরিবর্তনে বা উন্নতিতে অত বেশি সময় ব্যয় করিনি। এখন অবধিও ব্যাপারটা এমনই। যখন তখনই মনোযোগ প্রদান করবেন যখন তা আপনি এবং আপনার সফলতার মাঝে বাধা হয়ে দাঁড়াবে। উদাহরণ হিসেবে, আমি যদি আজ সিদ্ধান্ত নিই আমি ডজনখানেক সাক্ষাৎকার এবং আলোচনায় অংশগ্রহণ করব, যা আমার উপস্থিতিকে সুনিশ্চিত করবে এবং বই বিক্রি বাড়াবে, এমন ধারণাকে আমার দারুণই লাগে, তখন আমি আমার মনোযোগ দক্ষতার উন্নয়ন করার মাধ্যমে আরও সময় ব্যয় করব। অথবা ভাবুন, যাদের ভাই অতিরিক্ত মাদক সেবনের ফলে মৃত্যুবরণ করেছে, তারা একটি লক্ষ্য তৈরি করে নিয়েছে বাচ্চাদের মাদক নেশা জাতীয় দ্রব্য হতে দূরে রাখবে। তারা যদি তাদের বার্তা পুরো দেশের বিদ্যালয়গুলোতে পৌঁছে দিতে চায়, অবশ্যই একটি সাধারণ ব্যাপার যে তাদের লজ্জাময় ভঙ্গি অথবা দুর্বল যোগাযোগ দক্ষতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার কি খবর? আপনার এবং সফলতার মাঝে কি কোনো বাধা দাঁড়িয়ে আছে? যদি থাকে, আপনার কি সেগুলো মূল্যায়ন করার প্রয়োজন আছে? আপনার দুর্বলতা যখন আপনার আত্মবিশ্বাসে প্রভাব ফেলে, তখন হয়তো আপনি সেদিকে মনোযোগী হতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার যদি কর্মক্ষেত্রে একটি প্রকল্পের সারাংশ উপস্থাপন করতে হয় এবং আপনি যদি প্রতিবার শ্রোতাদের সামনে ভয়ে থরথর করে কাঁপতে থাকেন, তখন উপস্থাপনার দক্ষতা বৃদ্ধি হয়তো একটি ভালো সিদ্ধান্ত হবে।
আপনি যদি প্রযুক্তির কোনো ক্ষেত্রে পিছিয়ে পড়েন এবং সে ব্যাপারে লজ্জিত হন, তখন আপনার হয়তো নতুন প্রযুক্তি নিয়ে কাজ করা প্রয়োজন, যা আপনার প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করবে। এটিই মূল কথা। আপনার দুর্বলতা নিয়ে তখনই কাজ করুন যখন তারা স্পষ্টত বাধা অথবা আপনার মূল্যমানকে হ্রাস করছে। অন্যথায় এগুলো এড়িয়েও যাওয়া যায়। যখন এসবের প্রয়োজন পড়বে, অন্য কারো সাহায্য নিতে পারবেন অথবা বাইরে থেকেও সংগ্রহ করতে পারেন। কয়েকটি দক্ষতায় মনোযোগী হওয়া উচিত। যেমনভাবে আপনার সময় সীমাবদ্ধ, তা আপনার দক্ষতা শেখার সংখ্যাকেও সীমাবদ্ধ করে ফেলে। একই সময়ে আমি আপনাকে 2টি বা 3টির বেশি দক্ষতা অর্জনের পরামর্শ দিব না। মূল্যবান দক্ষতার কিছু উদাহরণ হলো প্রশিক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব, যৌক্তিক ভাবনা, বিপণন, দৃঢ় বিশ্বাস, বক্তৃতা, বিক্রয়, লেখালেখি এবং আরও অনেক কিছু। আবার বলছি, যেসব দক্ষতা চর্চা করার সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চিত হয়ে নেবেন যে সেগুলো আপনার লক্ষ্যের সমমানে অবস্থান করছে। 2টি অথবা 3টি দক্ষতার সংমিশ্রণ আপনাকে আরও বেশি ফলাফল অর্জনের মাধ্যমে অন্যদের তুলনায় এগিয়ে নিয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, এখানে অনেক সেরা বিক্রয়কর্মী আছেন যারা খুব ভালো লেখক, তবে খুব অল্প লেখকই ভালো বিক্রয়কর্মী। তারাই সবথেকে বেশি সফল যারা বেশি বই বিক্রি করতে পেরেছে। 2টি অথবা 3টি দক্ষতায় দক্ষ হয়ে যাওয়া দারুণভাবে আপনাকে আপনার লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কর্মপদক্ষেপ: আপনার সবথেকে বড় দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছানোর জন্য যেসব দক্ষতা প্রয়োজন পড়বে সেগুলোর তালিকা তৈরি করুন। 2টি অথবা 3টি দক্ষতা নির্বাচন করুন যা আপনার লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনাকে বাড়িয়ে দেবে, তাও ইতিবাচক ভাবধারার মাধ্যমে। এরপর সেই দক্ষতাগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজান। সংযুক্তি: যখন মনোযোগী হওয়ার জন্য দক্ষতার দিকে তাকাবেন, নিশ্চিত করবেন যে তা আপনাকে অনুপ্রাণিত করছে। যতক্ষণ না আপনি অনুপ্রাণিত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত দক্ষরূপে কোথাও পৌঁছতে পারবেন না। নতুন দক্ষতা শেখার ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো: যখনই আপনি নতুন একটি দক্ষতার উন্নতির জন্য বাছাই করবেন, বিবেচনায় রাখবেন যে তা অর্জন করার জন্য যে পরিমাণ অভিজ্ঞতা আপনার আছে, কারণ আপনার শক্তি এবং সময় সীমাবদ্ধ। তাই অগুরুত্বপূর্ণ এবং অব্যবহারযোগ্য দক্ষতায় সময় ব্যবহার করতে থাকার কোনো মানেই হয় না। এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভালো এবং অভিজ্ঞ, এ দুটির মধ্যকার পার্থক্য বিশাল। হয়তো একটি দক্ষতায় খুব দ্রুত আপনি 80 থেকে 90% দক্ষ হয়ে গেলেন, এরপরের 10% অর্জনে আপনার বছরের পর বছর লেগেও যেতে পারে। উপরের 2টি পার্থক্য ভালো এবং অভিজ্ঞ নিচে দেওয়া হলো। 5 ভাষায় কথা বলতে পারা এবং যুক্তরাষ্ট্র সরকারের দুভাষী রূপে কাজ করা। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ভালো খেলোয়াড় হওয়া আর IPL-এ খেলা। পিয়ানো, গিটার দিয়ে কিছু গান গাইতে পারা এবং শিরোনামহীনের গিটারিস্ট হিসেবে কাজ করা। সংক্ষেপে, আপনি হয়তো একই সময়ে অনেকগুলো দক্ষতা শিখতে পারবেন যা আপনাকে অভিজ্ঞ একজন রূপে রূপান্তর খুব লম্বা সময় নিয়ে নেবে। যাই হোক, সে অল্প কয়েকটি দক্ষ হয়ে উঠতে চান, সেগুলো থেকেও ভালোভাবে বাছাই করুন কী করবেন এবং অন্য সব কাজে সময় নষ্ট করা বন্ধ করুন। পর্ব 5: আপনার শক্তির ব্যবস্থাপনা। দিন 7: ভালোভাবে শক্তির বন্টন করুন। জীবনই জীবনকে জন্ম দেয়। শক্তির সৃষ্টি করে। নিজেকে ব্যয় করলেই তো একজন ধনী হতে পারবেন। 1. শীর্ষ সময়ে কার্যকরভাবে শেখা। আমাদের সবারই ভিন্ন ভিন্ন সময়ে শক্তিমত্তা অনুভব করার ব্যাপারটা আলাদা। আরও সহজভাবে, পুরো দিনের মধ্যে এমন একটি অংশ থাকে যে সময় আমরা অন্যদের তুলনায় অনেক বেশি শক্তি সামর্থ্য অনুভব করি। সে সময় আমরা আরও স্পষ্টভাবে ভাবতে পারি, আমরা আরও অনুপ্রাণিত অনুভব করি এবং কাজ করার মাধ্যমে ভালো ফলাফল বয়ে আনতে পারি। দুর্ভাগ্যক্রমে অধিকাংশ মানুষই এই সুযোগ গ্রহণের মাধ্যমে নিজের জীবনকে জ্বালানা খুলে দিতে পারে না। সে সময় গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করার পরিবর্তে তারা তাদের সময়গুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা ইমেল দেখতে দেখতে অথবা অগুরুত্বপূর্ণ কাজগুলো করতে করতে ব্যয় করে ফেলে। তারা যদি দিনের পর দিন এমন করতে থাকে, তারা তাদের মনোযোগের ক্ষমতাকে নষ্ট করে ফেলবে এবং উৎপাদনশীলতাকে মেরে ফেলবে। তাদের মতো হবেন না। এর পরিবর্তে আপনি দিনের শীর্ষ সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ প্রদান করুন। মনে রাখবেন, উৎপাদনশীলতা সময়ের ন্যায় বরং মনোযোগের, স্পষ্টতায় এবং শক্তিমত্তার কাঙ্গাল। অন্য সময় 3-4 ঘন্টা কাজ করা এবং শীর্ষ সময় মনোযোগের সাথে 1 ঘন্টা কাজ করা একই ফলাফল বয়ে আনতে সক্ষম। আপনি যদি আপনার শক্তিমত্তার শীর্ষ সময়ে মূল কাজগুলো করে ফেলতে পারেন, আপনার উৎপাদনশীলতা নাটকীয়ভাবে বাড়তে থাকবে। আমরা যদি সকলের থেকে ভিন্ন, তবুও আমাদের অধিকাংশেরই সেই শীর্ষ সময়টি সকালবেলা।
আপনি যদি আপনার কাজ করার শীর্ষ সময়ের ব্যাপারে অনিশ্চিত হয়ে থাকেন, আপনি নিম্নোক্ত সাধারণ কিছু অনুসন্ধান চালাতে পারেন। এমন একটি কঠিন কাজ নির্বাচন করুন যাতে আপনি অনেক বেশি শক্তি সামর্থ্যের প্রয়োজন পড়ে। এরপর সেই কাজটি কোনো একদিন সকালে, কোনো একদিন বিকালে অথবা কোনো একদিন সন্ধ্যায় করে দেখুন। বোঝার চেষ্টা করুন কখন আপনি আরও বেশি শক্তিশালী অনুভব করেন এবং মানসিকভাবে কাজের ব্যাপারে আরও বেশি স্পষ্টতা পান। এর মাধ্যমে বুঝে নিন আপনি কখন সেরা ফলাফল অর্জন করতে পারেন। উপরিউক্ত আলোচনার মূল কথা, আপনি যদি আপনার শীর্ষ সময়কে খুঁজে বের করতে পারেন এবং সে সময় কাজ করে যেতে পারেন, আপনার উৎপাদনশীলতা রকেটের গতিতে উঠতে থাকবে। 2. পরিব্যক্তির ব্যবহার এবং কার্যকরী মনোযোগ। আপনি দারুণভাবে হুড়োহুড়ি করছেন এবং সফলতার কিনারেও পৌঁছাতে পারছেন না, আর সফলতার রাস্তায় গর্ববোধ করার মতো কিছু পাচ্ছেন না। কঠোর পরিশ্রম করা সাময়িকভাবে প্রয়োজনীয়, তবে আমি বুদ্ধিমত্তার সাথে কাজ করাকে বেশি গুরুত্ব দিই, যা আপনার জীবনে স্পষ্ট কৌশলে প্রবর্তন করে এবং যা আপনাকে জানায় আপনি কিসে ভালো এবং কোন কাজের যোগ্য। সত্য হলো আপনি দিনের মাত্র কিছু ঘন্টায় মনোযোগ প্রদান করতে পারবেন। উৎপাদনশীল হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 2টি বিকল্পের কথা মাথায় রাখতে হবে: চাপ দেওয়া এবং টান দেওয়া। চাপ দেওয়ার সময়ে আপনার প্রধান মনোযোগ থেকে যত বেশি সম্ভব কাজ করে যাওয়ার প্রতিও, তবে টান দেওয়ার পর্বে নিজেকে টেনে ধরুন এবং মনকে প্রশান্ত থাকতে দিন। সেই মুহূর্তে আপনাকে খুব কঠিনভাবে চেষ্টা করা বন্ধ করতে হবে এবং অবচেতন মনকে কাজ করতে দিতে হবে। আপনি আপনার মস্তিষ্ককে সৃজনশীল সমাধান এবং উদ্ভাবনী ধারণার উন্নতিকল্পে কাজ করার অনুমতি এই পর্বেই প্রদান করতে পারবেন। যেভাবে প্রশান্ত থাকা যায়, আপনার অবচেতন মনকে কোনো একটি প্রশ্ন করুন এবং তাকেই সে প্রশ্ন নিয়ে ভাবতে দিন। কোনো বন্ধু বা সহকর্মীর সাথে গল্প করুন, প্রশান্তিময় কাজ করুন অথবা শরীরচর্চা করুন। হাঁটতে বের হন, এক মুখ কফি হাতে নিন, মনোনিবেশ করুন, শ্বাস প্রশ্বাস চর্চা বা মনোগত চর্চা করুন অথবা কিছু না করেই বসে থাকুন। মূল কথা হলো আপনাকে মনোযোগের সময় এবং প্রশান্ত থাকার সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, যা আপনার মস্তিষ্ককে তার তথ্য প্রক্রিয়া সাজাতে সময় প্রদান করবে এবং শেখার মাধ্যমকে নতুন দৃষ্টিভঙ্গির সাথে আপনার সামনে উপস্থিত করবে। আরও মনে রাখবেন, আপনি যত সৃজনশীল কাজ করবেন, আপনার জন্য উপরিউক্ত 2টি সময়ের ভারসাম্য রক্ষা তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। 3. প্রতি সপ্তাহ নিয়ে ভাবুন। আমি একজন কর্মপরিমাপ বিশ্বাসী লোক। এই বিষয়টি গুরুত্ব আমি উপলব্ধি করতে পারি। এই কারণেই আমার মনে হয় ব্যস্ততা অলস ভাবনারই ফলাফল। এটি হলো সেই মূল্য, যে মূল্য আমরা সঠিক এবং যথেষ্ট পরিকল্পনাকে প্রত্যাখ্যান করার জন্য লুকিয়ে থাকি। এখন চিন্তা মনে এই নয় যে অতীতে বসবাস করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকা, নিজেকে ভুক্তভোগী রূপে দেখা, দোষারোপ করা, আপনার সাম্প্রতিক বিশ্বাসকে সবার উপরে বৈধতা প্রদান করা, রাজনৈতিক অথবা ধর্মীয় বিশ্বাস যথাশীঘ্রই অনুমান করে নেওয়া অথবা তথাকথিত অভিজ্ঞতার কাজ হতে যা শুনছেন তা বারংবার করতে থাকা। এর পরিবর্তে এর মানে হলো নিশ্চিত করা যে আমি সঠিক দিকে আগাচ্ছি, যা ভালোভাবে করতে পারছেন তাই করছেন। আপনার উৎপাদনশীলতা বাড়ানোর ব্যাপারে আশাবাদী হন বা ভালোভাবে কাজগুলো করে যান, অথবা বুদ্ধিমত্তার মাধ্যমে উদ্ভাবনী পন্থা ব্যবহার করে সফলতাকে আকাশসম উচ্চতায় নিয়ে যান। সপ্তাহে 1 ঘন্টা বা 2 ঘন্টা কৌশলগত চিন্তায় ব্যয় করতে পারে আপনার বুদ্ধিমত্তায় সেরা ব্যবহার। উদাহরণস্বরূপ, তা আপনাকে সেরা সমাধান খুঁজে পেতে সাহায্য করবে এবং আপনার বহু সময়ও বাঁচিয়ে দিবে। কখনো কখনো তা আপনার একটি ধারণা আপনার পুরো জীবনই পরিবর্তন করে দিতে পারে অথবা ব্যবসায়ের উন্নতিকে এক অন্য সীমায় পৌঁছে দিতে পারে। এই প্রতি সপ্তাহের ভাবনা অলসতার ধারণাকে হত্যা করবে এবং জীবনের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। আপনার দিনকে ভাগ করুন। ব্যস্ত মানুষেরা পুরো দিনব্যাপী এ কাজ হতে অন্য কাজে লাফাতে থাকে। তাদের তো শ্বাস নেওয়ারই সময় নেই এবং তারা ঠিক কাজের চাপের তলায় আবদ্ধ। এর থেকে খারাপ হলো একসাথে অনেকগুলো কাজ করা, যা পৃথিবীতে সবথেকে অকার্যকর একটি পন্থা। বিভিন্ন গবেষণায় একই কথা বলেছে। অন্যদিকে উৎপাদনশীল মানুষেরা তাদের দিনের ব্যাপারে আরও বেশি অভিপ্রেত থাকে। তারা হা-হুতাশ এবং তড়িঘড়ি করার পরিবর্তে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে ফেলে। তারা সঠিক কাজগুলো করার মনোযোগ প্রদান করে, যে কোনো কাজ সঠিকভাবে করার জন্য জানপ্রাণ শেষ করে দেয় না। মনে রাখবেন, আপনি যে পরিমাণ শক্তিমত্তার ব্যবহার করতে পারবেন তা সীমাবদ্ধ। বিরতিহীনভাবে কাজ করা হয়তো দারুণ শোনায়, তবে ব্যাপারটি মোটেও দারুণ নয়। একজন কৌশলগত প্রণেতা হওয়ার জন্য আপনাকে অবশ্যই কাজ এবং মনোযোগের মাঝে বিরতি নিতেই হবে। যা করবেন তা সুচিন্তিতভাবেই করতে হবে। আপনাকে জানতেই হবে যা করছেন তা কেন করছেন।
আমাকে একটা উদাহরণ দিতে দিন। ক ব্যক্তি পুরো দিন কাজ করে, কোনো মতে মাঝে সাঝে বিরতিতে যায়। খ ব্যক্তি নির্দিষ্টভাবে কোনো জায়গায় মনোযোগ প্রদান করছে বা করবে তা সহজভাবে নির্ধারণ করতে পারে। তার প্রতি ৪৫ মিনিট কাজ করে ১৫ মিনিটের বিরতি গ্রহণ করে এবং এই প্রক্রিয়া সে দিনভর চলমান রাখে। এখন কথা হলো, আপনার মতে কে বেশি উৎপাদনশীল ব্যক্তি, ক ব্যক্তি নাকি খ? আপনি হয়তো বলতে পারেন ব্যক্তি ক সব থেকে বেশি উৎপাদনশীল। ভাবনা যাই হোক, বাস্তব পৃথিবীতে ব্যক্তি খই বেশি মনোযোগী এবং উৎপাদনশীল রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। ধারাবাহিকভাবে বিরতি নেওয়ার মাধ্যমে ব্যক্তি খ তার মনকে শান্ত করতে পারে এবং পুনরায় কাজে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে। অন্যদিকে ব্যক্তি ক তার দিনের অধিকাংশ সময় হয়তো অগুরুত্বপূর্ণ কাজ করে সময় নষ্ট করবে, নয়তো বারবার বিক্ষিপ্ত হতে থাকবে। বিরতিতে না যাওয়ার ফলে সে আরও বেশি ক্লান্ত হয়ে পড়বে, যা তাকে কাজে ভুল সিদ্ধান্ত নেওয়ার পথে অজান্তেই চালিত করবে। অকার্যকর কাজে মনোনিবেশ, বেশি ভুল ইত্যাদি। তাই আমি আপনাকে আপনার দিন সাজানোর ব্যাপারে অনুপ্রাণিত করি। এর জন্য সিদ্ধান্ত নিন কিসে কাজ করবেন, একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন যা আপনি দিনভর করবেন এবং প্রতিটি কাজের অধিবেশনকালও ঠিক করে নেবেন। নিয়মিত বিশ্রাম এবং বিরতিতে যান। আপনার মূল কাজের ব্যাপারে মনোযোগী হন। যখনই খেয়াল করবেন আপনি লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন, তখনই কাজে ফেরার জন্য নিজের সক্ষমতার পূর্ণ ব্যবহার করুন। নিজের দিনকে সাজান, আপনার শক্তিমত্তাকে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করবে এবং তা আপনার চাপ এবং হতবিহ্বলতা কমিয়ে কাজে মনোযোগী করে তুলবে। নিজের জন্য এমনটা করারই চেষ্টা করুন। আপনি নিজেই হতবাক হবেন এর কার্যকারিতা দেখে। কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং নিজেকে ১ থেকে ১০০ এর মধ্যকার যে কোনো সংখ্যা বা মান প্রদান করুন। ১ হলো মিথ্যা, ১০ হলো সত্য। নিম্নোক্ত বাক্য অনুসারে আমি আমার প্রতিদিনের শীর্ষ সময়গুলো কাজে লাগাই। পরিকল্পনা, ব্যবহার এবং কার্যকরী মনোযোগে আমি সক্রিয়। আমি প্রতিটি সপ্তাহ নিয়েই ভাবি। আমি আমার দিনকে কার্যকরভাবে ভাগ করে নিই। উপসংহার: আপনি ব্যস্তও হতে পারেন অথবা উৎপাদনশীল হতে পারেন। সিদ্ধান্ত আপনার। এমন এক পৃথিবীতে যেখানে অনেক বেশি তথ্যের জগতে আমাদের প্রবেশাধিকার রয়েছে, যে কোনো তথ্য গ্রহণ এবং আত্মবিকাশে শুষে নেওয়া সম্ভব, তখন আমাদের সঠিক তথ্য সংগ্রহের কৌশল এবং কার্যকরভাবে লক্ষ্যে পৌঁছানোর পন্থা আবিষ্কারই আমাদের জন্য অতি প্রাকৃতিক ক্ষমতা। গত 7 দিনে একজন কৌশলগত প্রণেতা হিসাবে আপনি নিজের জীবনে নির্দিষ্ট উন্নতিও ঘটিয়ে ফেলেছেন। এখন আপনি শীঘ্রই বিক্ষিপ্ত এবং পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। আপনি হয়তো পরবর্তী চকচক করা বস্তুর দিকে এগিয়ে যাবেন অথবা অগুরুত্বপূর্ণ কাজ নিয়ে লক্ষ্যবিমুখ হতে থাকবেন। তবে সবই ঠিক আছে, এটি প্রক্রিয়ারই অংশ। এমনটা যখন ঘটে, কয়েক পা পিছিয়ে শুধু গাছ দেখার বদলে পুরো বন দেখুন। আপনার পুরো কৌশলকে নতুন করে সাজিয়ে নিন এবং দৈনিক কর্মপদক্ষেপের মাধ্যমে আপনার মনোযোগ দৃঢ় করুন এবং আপনার জীবনের দৃশ্যপট সাজিয়ে নিন। মনে রাখবেন, যেসব মানুষের স্পষ্ট দৃশ্যকল্প তাদের মাথায় আছে তারা তাদের লক্ষ্য অর্জনের অনেকটাই কাছে পৌঁছে যায়, বাকিরা যা পারে না। অন্যথায় যদি স্পষ্ট ধারণার কল্পনা করতে না পারেন, ব্যাপারটা কেমন হবে? কাজেই একটি দৃঢ় কঠিন পরিকল্পনা তৈরি করুন এবং আপনাকে আপনার লক্ষ্যের পথে নিয়ে যাওয়ার সবথেকে কার্যকরী পদক্ষেপগুলো এবং কৌশলগুলো নিয়ে ভাবুন। এরপর এ বই হতে উন্নীত হওয়া ধারণার মাধ্যমে আপনি হয়ে উঠুন একজন কৌশলী প্রণেতা। যখন নতুন একটি কাজের সম্মুখীন হবেন, নিজেকে জিজ্ঞেস করুন, এতে সময় ব্যয় করা সময়ের সবথেকে সেরা ব্যবহার কিনা। এমনটা যদি আপনি ধারাবাহিকভাবে সবসময় করতে পারেন, তখনই আপনি সেরা কৌশলের বাস্তবায়ন করতে পারবেন। এর থেকে গুরুত্বপূর্ণ হলো, যেসব আজ অসম্ভব লাগছে, কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে সেসবই সবথেকে সহজ হিসেবে প্রতীয়মান হবে। যখন আপনি কোনো দিকে পা বাড়িয়ে কেমন ফলাফল অর্জন করবেন তা আপনার উপর। আপনি তো আর আপনার হয়ে কাজটা করে দিতে পারবো না। তবে আমি আপনার আগামীর জন্য শুভকামনা জানাতেই পারি। থিবাউট মিউরিস। ধন্যবাদ। পড়েছি হুমায়ুন গোলন্দাজ তুষার।